আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একজন আনমিউট করে একটু জানাবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে আপা। ওকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের আজকে জেনেসিস আউটলিয়ার কর্তৃক আয়োজিত টার্ন ইউর ইউকে ড্রিম ইনটু রিয়ালিটি শিরোনামে আজকে আমরা একটা স্পেশাল সেশন অ্যারেঞ্জ করেছি। আমি আপনাদের সাথে পুরোটা টাইম হচ্ছে সঞ্চালকের দায়িত্বে আছি। আমি ডক্টর ওয়াফা সাদিয়া করিম। আমি এমআরসিপি ইউকে পার্ট 1 পাশ করেছি জানুয়ারি ডায়েটে 2025 সেশনে। তো এখন হচ্ছে আমরা কিন্তু ইনবক্সে প্রতিনিয়তই হচ্ছে অনেক অনেক বেশি কোয়েরি পেয়ে থাকি। যে হচ্ছে আপনি একটা এফসিপিএস এফসিপিএস এ আছেন অথবা এমডি বা এমএস এ আছেন, সেই সাথে সিমালটেনিয়াসলি হয়তো বা একটা রয়্যাল কলেজের ডিগ্রি নিতে চাচ্ছেন, অথবা কেউ আছে যে যারা শুধুমাত্রই হচ্ছে রয়্যাল কলেজের ডিগ্রি এর প্রতি ওরিয়েন্টেড। তো তাদের সবারই হচ্ছে অনেক বেশি কোয়েরি থাকে যে কিভাবে কতদিনের প্রিপারেশন নিতে হবে বা ম্যাটেরিয়ালস কি কি থাকবে, বা আপনি যে এই ডিগ্রিটা কমপ্লিট করবেন কতদিনের মধ্যে কমপ্লিট করলে আপনার ভালো হবে, এবং কি কি জব অপরচুনিটিস অথবা কি কি ক্যারিয়ার অপরচুনিটিস আছে সেই নিয়ে। তো এই নিয়ে আমরা প্রতিনিয়তই অনেক ইনবক্সে কোয়েরি পাই, এবং আমরা অনেক রিকোয়েস্ট পেয়েছি আসলে আউটলিয়ার টিম যে আপনারা যাতে এরকম একটা সেশন যাতে আমরা অ্যারেঞ্জ করি। তো আপনাদের অনুরোধের স্বার্থেই হচ্ছে আমাদের আজকে এই সেশনটি আয়োজন করা। তো আমাদের সাথে আজকে পুরাটা সময় জুড়ে আমাদের সাথে চারজন অভিজ্ঞ মেন্টর প্যানেল আছে। তারা পর্যায়ক্রমে হচ্ছে আমি তাদেরকে ইন্ট্রোডিউস করে দিব, এবং তারা তাদের বক্তব্য আপনাদের সামনে উপস্থিত করবেন, এবং সেই সাথে আপনাদের যাদের যদি কোনো ধরনের কোনো কোয়ারি থাকে তাহলে ফিল ফ্রি টু আস্ক। তো আমি সময়ক্ষেপণ না করে আজকে আমাদের অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। আমি প্রথমেই মেডিসিনে, যেহেতু এমআরসিপি একটি জনপ্রিয় ডিগ্রি, এবং সেই সাথে সবাই বলে থাকে যে হচ্ছে একটা যদি দেশি ডিগ্রি আপনি নিয়ে থাকেন তাহলে একটা যাতে অবশ্যই যাতে বিদেশি ডিগ্রি হয়ে থাকে। তো সেই ক্ষেত্রেই আমি হচ্ছে আমাদের যে যিনি গেস্ট আছেন, গেস্ট স্পিকার আছেন, আমি তার কাছে আমার হচ্ছে মাইক ট্রান্সফার করছি। প্রথমেই বক্তব্য রাখবেন এমআরসিপির ব্যাপারে আমাদের জনপ্রিয় এবং হচ্ছে অভিজ্ঞ মেন্টর ডক্টর মোহাম্মদ সাদ্দাম হোসেন ভাইয়া, যিনি হচ্ছে ডিসিএস ইমার্সিপি পেসিস ক্যান্ডিডেট এফসিপিএস পার্ট 1। এখন হচ্ছে এমডি ফেজ বি রেসিডেন্ট হিসাবে এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্টে আছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে। আমি মাইক তাকে ট্রান্সফার করছি, যে ভাইয়াকে অনুরোধ জানাচ্ছি যে আমাদের দর্শকদের সাথে এমআরসিপির যে হুকস এন্ড মুকস কি কি আছে এবং ডিটেলস গুলা শেয়ার করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? জি ভাই, আপনাকে শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ অফা করিম। অবস্থা দিয়ে তোমাকে থ্যাংক ইউ সো মাচ। বেসিক্যালি হচ্ছে আজকে যে আমার যে অ্যারেঞ্জমেন্ট আমাদের বেসিক্যালি সেটা হচ্ছে আমরা আহ, আমাদের প্রায় সময় আমাদের ডক্টর যারা আছে অনলাইনে এবং যারা ইন ফিউচারে রিগার্ডিং রয়্যাল কলেজ ইন্টারেস্টেড, তারা আমাদেরকে মেসেজ দিয়ে থাকে যে ভাই আমাদের কিভাবে আসলে কোন বিষয়ে কিভাবে আগানো যায়, প্রিপারেশন কি, স্পেশালি আমার সিপি, আমার সিইউজি, আমার সিপিএইচ, আমার সিএইচ। তো সেক্ষেত্রে আমরা সেই বেসিস চিন্তা ভাবনা করে আমরা মান্থলি চেষ্টা করি একটা মিটিং অ্যারেঞ্জ করার জন্য। যারা আপকামিং রয়্যাল কলেজের প্রতি ফ্যাসিনেশন আছে, যারা ডিগ্রি নেওয়ার প্ল্যান করতেছে তাদের জন্য। সো আমরা জেনেসিসের পক্ষ থেকে এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করার প্ল্যান হচ্ছে যে আমরা ইন ফিউচারে বেসিক্যালি যে ডিরেকশনটা, ওয়ে অফ প্রেজেন্টেশন, ওয়ে অফ প্রিপারেশন কিভাবে নিবে সেই সম্বন্ধে আমাদের আপনাকে গাইড দেওয়া। আর স্পেশালি আমি যেহেতু এমআরসিপি রিলেটেড পড়াশোনা এবং ইন ফিউচারে পরীক্ষা দিব, আমি আপনার সাথে ডক্টর সাদ্দাম, আমি বর্তমানে ফেসবিতে আছি এন্ডোক্রাইনোলজিতে। স্পেশালি এমআরসিপি রিলেটেড যে ডিগ্রিটা, আমরা বলি যেখানে আমি একজন ব্রাঞ্চের লোক, বেসিক্যালি আমার নেক্সট জানুয়ারিতে ফাইনাল পরীক্ষা এমডি এন্ডোক্রাইনোলজি ফেসবি। সে সত্ত্বেও কেন আমি এমআরসিপি চুজ করলাম, কোশ্চেন তো আমি নিজে আমাকে নিজে করলাম, কারণ আমার তো আসলে এটা দরকার নাই। বেসিক্যালি কি তাই কোশ্চেনটা? নো। আমার যে ফেসিনেশন মেডিসিনের প্রতি, আমি মনে করি যে সবকিছু একটা ফাউন্ডেশন থাকা উচিত। আমি ইন ফিউচারে হয়তো সোললি এন্ডোক্রাইন প্র্যাকটিস করব, বাট আমার যে বেসিক ম্যানেজমেন্টটা, আমার যে একটা রোগীর এনিমিয়া ম্যানেজমেন্ট, হার্ট ফেল, একটা ইডিমার অ্যাপ্রোচ, সেই জন্য জানা না থাকলে হয়তো আমি যে ফাউন্ডেশন না থাকলে যে ব্যাপারটা হয় যে আসলে আমাদের চিকিৎসা পদ্ধতিতে অনেক ভুল হয়ে যায়। তো সেই প্রেক্ষাপটে আমি চিন্তা ভাবনা করলাম যে আসলে আমার সিপিটা করা মানে হচ্ছে আমার একটা ফাউন্ডেশন স্ট্রংলি গ্রো আপ করা। আমি ইভেন এফসিপিএস পার্টনার পরীক্ষা পাশ করেছি, বাট আমি কিন্তু সবগুলো পড়া আমার আসলে মাথায় অথবা মনে রাখতে মনে নেই। কারণটা হচ্ছে এফসিপিএস পার্ট 1 এর সাথে যে রিলেশনশিপটা হচ্ছিল, আমি ডেভিডসন মুখস্থ করেছি, পরীক্ষা দিয়েছি, দ্যাটস এনাফ।
পরীক্ষা পাশ করে গিয়েছে। বাট এমআরসিপিটা হচ্ছে সোললি আপনি এটা শুধু শুধু যে আপনি মুখস্থ কোন ব্যাপারটা ওরকম না, এটা হচ্ছে আপনার একটা ক্লিনিক্যাল ইমপ্লিকেশন। আপনার যে পার্সোনাল লাইফ, চেম্বার প্র্যাকটিস, ওয়ার্ড ম্যানেজমেন্ট, পরীক্ষা রিলেটেড আপনার যতগুলো ক্লু দরকার বা আপনার একটা ডিজিজ মনে রাখার জন্য, প্রেজেন্টেশন রুগীদের কত শর্টকাট ওয়েতে একটা ডিজিজ ডায়াগনোস করা যায়, সেটা কিন্তু আপনাদের এমআরসির মাধ্যমে অর্জন করা সম্ভব। সো আমার এই প্রেক্ষাপটে যেহেতু আমি ব্রাঞ্চের স্টুডেন্ট, আমি সেই হিসাবে চিন্তা করি যে আমি যে বর্তমানে এমআরসি রিলেটেড যে নলেজ গুলো আপডেট হচ্ছি, সেগুলো কিন্তু আমার দৈনন্দিন জীবন প্র্যাকটিসে, স্পেশালি আমি যখন কোনো একটা পেশেন্ট ম্যানেজ করতে যাই, তাদের তো শুধু এন্ডোক্রাইন ডিজিজ নিয়ে আসে না, তাদের সাথে মাল্টিপল জেনারেল সমস্যা নিয়ে আসে। সেই জিনিসগুলো আমাকে ম্যাচ করতে হলে আসলে আমার এই নলেজ, ব্যাকগ্রাউন্ড নলেজ থাকলে সেটা ইজি হয়। তো এমআরসিপি আমি মনে করি যে যারা ইন ফিউচার অথবা সব বর্তমানে কোনো একটা মেডিসিন রিলেটেড ডিগ্রিতে আছেন, সেটা হতে পারে ডিপ্লোমা, এমডি, এফসিপিএস, সেক্ষেত্রে আপনাদের এমআরসিপি একটা কোর ডিগ্রি যেটা আপনাকে ফাউন্ডেশন স্ট্রং করবে। আলটিমেটলি আমরা পরীক্ষার প্রিপারেশন, আপনার যে নেক্সট ফাইনাল পরীক্ষাটা, স্পেশালি আপনার ফেজ বি পরীক্ষা অথবা ইন্টারনাল মেডিসিনে অথবা আপনি এফসিপিএস পার্ট 2 পরীক্ষা দিবেন, সেই পরীক্ষা আপনার সহায়ক হিসেবে কাজ করবে। সো নলেজ কিন্তু আসলে কোনো লিমিটেশন, আমাদের গানের অর্জন করার কিন্তু অনেকগুলো ওয়ে আছে। সেক্ষেত্রে আমি মনে করি স্ট্রংগেস্ট পাথ হচ্ছে এমআরসিপি। সেই রিলেটেড যদি আপনি নলেজ অ্যাকোয়ার করতে পারেন, সেটা আপনার একটা বেসিক ফাউন্ডেশন গঠন করবে। তাছাড়া ইন ফিউচার আপনার প্র্যাকটিস থেকে শুরু করে ওয়ার্ড ম্যানেজ সবকিছু কাজ লাগবে। এখন আমি আসি টু দ্য পয়েন্ট যে এমআরসিপি আসলে কেন করবেন, কিভাবে করবেন, কি কি ম্যাটেরিয়াল লাগে। এমআরসি বেসিক্যালি তিনটা পার্ট আমাদের, আমরা পার্ট 1, পার্ট 2 আর একটা হচ্ছে বেসিস। পার্ট 1টা হচ্ছে আপনার ধরেন আপনার বেসিকটা নলেজ, সেটা হচ্ছে আপনার কোনো একটা ডিগ্রি, কোনো একটা ডিজিজ ডায়াগনোস করার জন্য কি কি লাগে আমাদের হাতে, সাইন, সিমটম, ইনভেস্টিগেশন আর স্পেসিফিক ট্রিটমেন্ট লাগে। সো সেই ডিজিজটা সম্বন্ধে একটু ভালো কনসেপশন হচ্ছে এমআরসিপি পার্ট 1। ডায়াগনোসিস কি, তোমার এটার কি সিঙ্গেল ইনভেস্টিগেশন কি, একটা কোর সিমটম গুলো আমরা জানতে পারি এমআরসি পার্ট 1 এর মাধ্যমে। এটার জন্য আমাদের যে মেটেরিয়াল লাগে, আমাদের জনপ্রিয় অনলাইন মেটেরিয়াল হচ্ছে পাস মেডিসিন, একটা বুক আছে, সেটা অনলাইনে পাওয়া যায়। সেটা অনলাইনে আমি সাজেস্ট করি কেন, কারণ অনলাইন হচ্ছে আপনার স্কোরিং সিস্টেম আপডেট হয়। ধরুন আপনি আজকে কোন পজিশনে আছে, আর নেক্সট 10 দিন পরে আপনি কোন পজিশন যেতে যাচ্ছেন রিগার্ডিং স্কোরিং সিস্টেম, সেটা কিন্তু আপনি শো করবে। আর শো করলে আপনার সুবিধা হচ্ছে যে আপনার নিজের যে নলেজ আপডেট হচ্ছে কিনা, আপনি স্কোরিং ভালো হচ্ছে কিনা, আপনি কোন পর্যায়ে আছেন সেটা ভালো বুঝতে পারবেন। সো 5 মিনিটস একটা রিকমেন্ডেশন বুক, খুব ভালো একটা বই। কোশ্চেন আছে, পাশাপাশি সেখানের মধ্যে এক্সপ্লেনেশন আছে। সাথে হচ্ছে পাস টেস্ট আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ব্যাংক। যারা 5 মিনিট সলভ করবেন, সাথে পাস টেস্ট পড়তে পারবেন, তাদের জন্য পরীক্ষা মোটামুটি নিশ্চিত পাস করবেন। এখন কোশ্চেন হচ্ছে কারা পাস করবেন, যাদের অলরেডি মেডিসিন নলেজে একটু ব্যাকগ্রাউন্ড আছে। যারা ফার্স্ট টাইম, তাদের ক্ষেত্রে আরেকটু বেশি পড়াশোনা করতে হলে সেখানে নোটস একটা বই আছে, সেখানে সব পড়তে হবে না। সেখানে আমরা যারা জেনেসিসে আমাদের মেন্টর ক্লাস নিয়ে থাকে, তাদের আপনাদেরকে স্পেসিফিকলি গাইড করবে যে কোনটুকু আপনারা পড়বেন। সেই সব ক্ষেত্রে, কারণ এমআরসির সমস্যা হচ্ছে পার্ট 1, পার্ট 2 সিলেবাস মোটামুটি সেম। বাট আপনি যখন নবীন, আপনি যখন পরীক্ষা দিবেন পার্ট 1-এ, সেক্ষেত্রে আপনাকে স্পেসিফিকলি সিলেবাসটা আলাদা করতে হবে। সেটা বুঝে শুনে করতে হবে, এবং সেটা করার জন্য আসলে গাইডেন্স দরকার আছে। সো এটা হলো আমাদের পার্ট 1 রিলেটেড আপনাদের মেটেরিয়ালস, এইগুলো পড়ার মধ্যে না। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জেনেসিস পার্ট 1 এর জন্য স্পেশাল একটা শিট, যেটা আপনাদের মোটামুটি গুছানো 100%, যেটা আপনার পার্ট 1 কভার করবে। সো জেনেসিস স্পেশাল যে শিটটা আছে, সেটা আপনার পার্ট 1 এর জন্য মোর দেন এনাফ। যদি আপনি কিছু না পড়তে চান, তাহলে জেনেসিস শিট পড়তে পারেন। আর পার্ট 2 ক্ষেত্রে এই বইগুলোই পার্ট 2 তে পাওয়া যায়, 5 মিনিট কোশ্চেন, সাথে নোটস এর নোটস। সেখানে একটু একটু অ্যাডভান্স পড়াশোনা। সেখানে কোশ্চেন গুলো মাল্টি স্টেপ। ধরেন আপনি একটা পেশেন্টের কোনো একটা কমপ্লিকেট একটা ডিসিশন নিতে হবে, আপনার কমপ্লেক্স ডিসিশন, শুধু একটা ডিসিশন হবে না, সেটা মাল্টিপল ডিসিশন নিতে হবে। সেই আজকে তার এই অবস্থা, পরশু দিন পরের প্ল্যানটা কি, অথবা আপনি ডায়াগনোস করেছেন নেক্সট ইম্পর্টেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান কে, ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট দিয়েছেন, সেকেন্ড লাইন, থার্ড লাইন কি আসতে পারে, সেটা হচ্ছে পার্ট 2। পার্ট 2 একটু অ্যাডভান্স লেভেলের, আমরা বলি ক্যান্ডিডেট যারা, তাদের জন্য পার্ট 2টা। সেক্ষেত্রে সেম মেটেরিয়াল, বাট সেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা রেডিওলজি। রেডিওলজি কি জিনিস, এটা হচ্ছে আপনার আমাদের যতগুলো সিস্টেম আছে, সিস্টেমের ওয়াইজ আমরা জানি কিছু ইমেজিং থাকে, কিছু ডেটা থাকে, ইসিজি থাকে, এমআরআই থাকে, সেগুলো হচ্ছে রেডিওলজি। এটা সবচেয়ে আপনার গেম চেঞ্জার বলে পার্ট 2 জন্য আমি মনে করি। কারণ পার্ট 2 পাস করতে হলে আপনার থিওরিটিক্যাল নলেজ 60%, রেডিওলজি 40%। সেই নলেজটা একর করার জন্য আপনাকে পার্ট 2 এর রেডিওলজির সম্বন্ধে খুব ভালো ধারণা থাকা লাগবে। কারণ স্মল ফাইন্ডিং আপনাকে যেই প্রিসাইজ করে ডায়াগনোস করতে হবে, সেই স্মল ফাইন্ডিংটা আপনাকে ম্যানেজমেন্ট হিসেবে আপনাকে ডান্স করে আপনাকে কোশ্চেন আনসার করে আসতে হবে। ধরেন আপনি, আমি আমার পার্ট 2 পরীক্ষার সময় যেটা মনে আছে যে আমি অনেক কোশ্চেনই আসলে কোশ্চেন পড়ি নাই, আমি জাস্ট ইমেজিং দেখছি, আমি ডায়াগনোস করে ফেলছি।
কারণ কোশ্চেন আপনাকে কিছু কনফ্লিক্ট করতে পারে, অনেক সময় কোশ্চেনের মধ্যে কিছু ক্লু দেওয়া থাকবে, কিছু আবার আপনাকে ডেভিয়েশন করার জন্য কিছু প্রশ্ন দেওয়া থাকবে। সেক্ষেত্রে যাদের রেডিওলজির দক্ষতা খুব ভালো হতে চান, সেক্ষেত্রে আমার মনে হয় বেশি ইমেজের বিকল্প নাই। সেক্ষেত্রে আপনাদেরকে জেনেসিস হেল্প করতে পারে। আমাদের স্পেশাল একটা স্ট্রংগেস্ট রেডিওলজি ব্যাচ আছে, যেটা আসলে আমরা 8টা ক্লাসের মাধ্যমে পুরো সিস্টেমটা কভার করে দিই। কারণ আপনি যদি রেডিওলজি পড়তে যাবেন, সেখানে হাজার হাজার ইমেজ থাকে, সেগুলো আসলে গুছিয়ে এনে সেগুলোকে আসলে সলভ করা আসলে একটু টাফ হয়ে যায়। আর আমাদের নেক্সট ইম্পর্টেন্ট পেসেসটা কি, যদি আমি এক কথায় বলি, এটা হচ্ছে আপনি যেই নলেজ অ্যাকোয়ার করছেন সেটাকে পারফরমেন্সটা হচ্ছে পেসেস। সেখানে পড়াশোনা একটু কম বাট স্কিল বেশি দেখা হয়। সো এমআরসি পার্ট টু পেসের জন্য আগে যে ধারণা ছিল যে মোটামুটি কোশ্চেন ব্যাংক পড়লে হয়ে যাবে, আমি এই মুহূর্তে যেহেতু পাস রেট 40 to 50% বোধ পার্ট টু ক্ষেত্রে, সেক্ষেত্রে মনে করি যে গাইডেন্সের কোনো বিকল্প নাই। সো সেই গাইডেন্সটা আমরা কন্টিনিউয়াস আপনার সাপোর্ট দিয়ে থাকি। আমরা কন্টিনিউয়াস আমাদের ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিভিন্ন গ্রুপে কোশ্চেন শেয়ার করে থাকি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। সো আপনারা যদি মনে করেন যে এমআরসিপি এক্সাম ইন ফিউচারে প্ল্যান করে থাকেন, তাহলে আপনারা এই ম্যাটেরিয়াল গুলো আমরা যেগুলো বলি সেগুলো ফলো করতে পারেন। পাশাপাশি কারো যদি খুব বেশি দুর্বলতা থাকে, সেক্ষেত্রে আপনারা জেনেসিস এর হেল্প নিতে পারেন। আর জেনেসিস আপনাকে সর্বোপরি সব দিক থেকে সহযোগিতা করবে ইনশাল্লাহ। আর স্পেশালি যদি এমআরসি রিলেটেড কোনো কোশ্চেন থাকে আপনাদের জানার, আমাকে আস্ক করতে পারেন রিগার্ডিং পার্ট 1 পার্ট 2 স্পেশালি। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে এত সুন্দর করে এবং এত ডিটেল ভাবে আমাদের কাছে এমআরসিপি রিলেটেড যত কোয়েরি আছে সবগুলি কাভার আপ হয়ে যাওয়ার কথা এত সুন্দর করে বোঝানোর জন্য। এখন আমি একটু অডিয়েন্সদের কাছ থেকে কোয়েশ্চেন নিব যে ভাইয়ার কাছে যদি এমআরসিপি রিলেটেড যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তো তাহলে নির্দ্বিধায় ভাইয়াকে করতে পারেন। এনিওয়ান? আর ইন কেস যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমি চলে যাব আমাদের অনুষ্ঠানের নেক্সট সেগমেন্টে। আচ্ছা, আমি ধরে নিয়েছি যে আমাদের দর্শক প্যানেল থেকে আপাতত কোনো কোয়েশ্চেন নেই। তো এই ক্ষেত্রে অনুষ্ঠানের এই পর্যায়ে আমি একটু সার্জারি ফ্যাকাল্টিতে অর্থাৎ এমআরসিএস নিয়ে কিছু কথা শুনবো, যে রয়্যাল কলেজের ডিগ্রি হিসেবে এমআরসিএস অনেক পপুলার একটি ডিগ্রি, এবং তার জন্য আমাদের জনপ্রিয় এবং অভিজ্ঞ মেন্টর উপস্থিত আছেন আমাদের সাথে এমআরসিএস রিলেটেড কথাবার্তা শেয়ার করার জন্য। তো আমি অনুষ্ঠানের এই পর্যায়ে আমন্ত্রণ জানাবো ডক্টর জারিন তাসনিম রাকা আপুকে। উনি বিসিএস এফসিপিএস পার্ট 1, এমআরসিএস ইউকে পার্ট এ, বর্তমানে এমএস এ কোলোরেক্টাল সার্জারি বিভাগে কর্মরত আছে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে। আমি রাকা আপুকে কাইন্ডলি অনুরোধ জানাবো যে আপনি আপনার আহ, যে এমআরসিএস রিলেটেড যত ইনফরমেশন আছে, ম্যাটেরিয়ালস কি কি এবং কয়টা পার্ট আছে এবং কি কি ক্যারিয়ার অপরচুনিটি আছে, এগুলো যদি আমার সাথে শেয়ার করতেন আমরা অনেক উপকৃত হব। ধন্যবাদ। থ্যাংক ইউ আপু। সাদিয়া আপুকে অসংখ্য ধন্যবাদ আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি ডক্টর জারিন তাসনিম রাকা, এমএস ফেসবি রেসিডেন্ট কোলোরেক্টাল সার্জারি। একটু আপনাদের সাথে এমআরসিএস সম্পর্কে কথা বলবো। সাদ্দাম ভাই আপনাদের সাথে অলরেডি এমআরসিপি সম্পর্কে কথা বলেছেন। এমআরসিপির মতো এমআরসিএস ও রয়্যাল কলেজ অফ সার্জারি একজন ডিগ্রি, মানে রয়্যাল কলেজের ডিগ্রি, ইউকে বেসড। এবং এইখানে এই ডিগ্রিটা, প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে আমি কেন একটা ডিগ্রি নিব বা ইন্টারন্যাশনাল একটা ডিগ্রি কেন নিব, এবং সবচেয়ে বড় কথা যেহেতু আমরা আমাদের দেশের ম্যাক্সিমাম স্টুডেন্টই একটু মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি, ফিনান্সিয়াল কন্ডিশনের কথা বলছি, সেই হিসেবে একটা কস্টলি একটা ডিগ্রি আমি কেন নিব, কাদের জন্য এই ডিগ্রিটা? প্রথম কথা হচ্ছে এই ডিগ্রিটা এক নাম্বার তাদের জন্য যারা প্রথম থেকেই চায় যে তারা দেশের বাইরে ক্যারিয়ার করবে। এমআরসিএস মূলত রয়্যাল কলেজ অফ সার্জন, যেটা ইউকে বেসড একটা ডিগ্রি হলে আপনি এই ডিগ্রিটা যদি থাকে ইজিলি ইউকেতে আপনি ঢুকতে পারবেন। এখন ইউকেতে ঢোকার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে প্ল্যাব, একটা হচ্ছে এমআরসিএস। প্ল্যাব যদি হিসেবে আপনি দেন তাহলে আপনি প্ল্যাব দেওয়ার পরে আপনাকে ওখানে ঢোকার পরে এন্ট্রি লেভেলের আমাদের ডক্টর পজিশনে ঢুকতে হবে। বাট আপনি যদি এমআরসিএস ডিগ্রিটা অ্যাচিভ করেন তাহলে আপনি ওখানে কনসালটেন্ট পোস্টে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, মানে একটা স্পেশালিস্ট হিসেবে আপনি ওখানে অ্যাপ্লাই করতে পারবেন। এক। দুই নাম্বার এমআরসিএস এর সাথে, সরি একটু একটা মিনিট সময় দেবেন। কম করবো আসছেন কত নম্বর রুম দিচ্ছ?
দুঃখিত মাঝখানে ইন্টারাপ্টেড করার জন্য। আচ্ছা, পরবর্তীকালে আরেকটা যেটা সেটা হচ্ছে আপনি যদি এই ডিগ্রিটা আপনার কাছে থাকে তাহলে আমাদের বর্তমানে আমাদের এই প্রজন্মের ডক্টরদের মধ্যে বাইরে যাওয়ার একটা হচ্ছে খুব লোভনীয় একটা এরিয়া, যেটা হচ্ছে আমাদের মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোতে। মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোতে আপনাকে এমআরসিএস এর সাথে আপনাকে হচ্ছে একটা লাইসেন্সিং এক্সাম, ওদের দেশে লাইসেন্সিং এক্সাম দিতে হবে, কিন্তু যদি আপনার সাথে এমআরসিএস ডিগ্রিটা থাকে তাহলে এটা আপনার যে পোর্টফোলিওতে একটা সিভিতে একটা অনেক বড় একটা ওয়েট অ্যাড করবে। আপনি সেখানেও খুব ভালো পজিশনে ইজিলি জব পাবেন, আপনার জন্য জব পাওয়ার অপরচুনিটিটা হচ্ছে অনেক বেশি বেড়ে যাবে। 3 নম্বর যেটা হচ্ছে আমাদের মতো পার্সন, বা আমি নিজে যে কারণে পরীক্ষা দিয়েছি, সাদ্দাম ভাই যেমন বললেন যে হচ্ছে উনি অলরেডি একটা ওয়েতে আছেন, আমি যেমন একটা ওয়েতে আছি, আমার এমআরসিএসও আছে, স্টিল আমি হচ্ছে এমআরসিএস পরীক্ষাটা দিচ্ছি বা ডিগ্রিটা আমি নিব। কেন নিব? প্রথম কথা, আমার হচ্ছে ইন্টারন্যাশনাল ডিগ্রি নেওয়ার একটা ইচ্ছা, কারণ হচ্ছে ওদের দেশের সার্জনরা কিভাবে চিন্তা করে, কিভাবে তারা ডিজিজ ম্যানেজমেন্ট করে, পেশেন্ট ম্যানেজমেন্ট করে, বিশেষ করে এই জিনিসটা আমার জানার ইচ্ছা, এবং ভবিষ্যতে আমার এফআরসিএস ডিগ্রি করার ইচ্ছা, এবং এফআরসিএস ডিগ্রি করার প্রিরিকুইজিট হচ্ছে আপনার এমআরসিএস থাকতে হবে। তো আপনি যদি বড় বড় ইন্টারন্যাশনাল ডিগ্রি নিতে যান, আপনাকে ফার্স্ট স্টেপ পার হয়ে যেতে হবে, এমআরসিএস হচ্ছে ওয়ান অফ দ্য ফার্স্ট স্টেপ। এই কারণে আসলে এই ডিগ্রিটা নেওয়া, বা আমার মতো যারা আছেন যারা চান যে হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ডিগ্রির সাথে রাখবেন অনলি বিকজ অফ হচ্ছে এক্সপিরিয়েন্স বলেন, অথবা ইন ফিউচার বলা যায় না, কখনকার মুড চেঞ্জ হয়, যদি মনে হলো যে না আপনি দেশে থাকবেন না, দেশের বাইরে চলে যাবেন, তাহলে এটা আপনার জন্য একটা স্কোপ করে রাখবে। এই হচ্ছে আপনি কেন এমআরসিএস পরীক্ষাটা দিবেন। এখন একটু আমরা ডিসকাস করি এমআরসিএস এর এক্সাম প্যাটার্ন বা হচ্ছে প্রশ্ন সম্পর্কে। এমআরসিএস যেটা, সেখানে আমাদের পার্ট এ এবং পার্ট বি দুইটা ভাগে ভাগ করা থাকে। পার্ট এ পাস করার পর আপনি পার্ট বি পরীক্ষার জন্য এলিজিবল হবেন। পার্ট এ পরীক্ষাটা অনলাইন বেসড হয়, বাংলাদেশে বসে আপনি দিতে পারবেন, এবং এমআরসিএস পার্ট এ তে আপনার কোশ্চেন গুলো বা সবকিছু হচ্ছে দুইটা পার্টে বিভক্ত। দুইটা পার্টের মধ্যে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি যে আসলে আপনাকে এখানে সিলেবাসটা কিরকম বা কি সবকিছু একটু দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে আমি বলেছি এটা রয়্যাল কলেজের ডিগ্রি, 4টা কলেজের আন্ডারে থেকে এটা আসলে দেওয়া হয়, এডিনবার্গ, ইউকে, ইংল্যান্ড এবং হচ্ছে আমাদের গ্লাসগো। আপনি যেখান থেকে ডিগ্রিটা নেন না কেন, সব কয়টা ডিগ্রির ভ্যালু সমান, সারা বিশ্বে হচ্ছে এই ডিগ্রিগুলোর মানে আপনার যেটা ভ্যালু যেটাকে বলে সেটা হচ্ছে সমান। আপনি পার্ট এটা যে কোনো কলেজের আন্ডার থেকে দিতে পারবেন, এবং পার্ট বি আপনি যে কলেজের আন্ডারে দিবেন আপনার মেইন সার্টিফিকেটটা হচ্ছে সেই কলেজের আন্ডারে আসবে। প্রতিটা কলেজের ভ্যালু সেম, কোথাও কোনো পার্থক্য নেই। পার্ট এ এর ক্ষেত্রে হচ্ছে আমাদের যেহেতু বলেছি দুইটা পার্টে ভাগ করা, পার্ট এ আপনি বাংলাদেশে বসে দিতে পারবেন, এটা পুরোটা একটা অনলাইন বেসড একটা এক্সাম। এটা হচ্ছে এসবিএ ভিত্তিক, টোটাল 300 মার্কের একটা পরীক্ষা হয়, সিঙ্গেল বেসড কোশ্চেন। 300 মার্কের মধ্যে আপনাকে প্রতিটা কোশ্চেনের জন্য আপনি 1 মার্ক করে সময় পাবেন। টোটাল আপনার 180 মার্কসের, মানে পেপার 1 মানে পার্ট এ কে দুটা ভাগে ভাগ করেছে, পেপার 1 এবং হচ্ছে পেপার 2। পেপার 1 180 এবং পেপার 2 হচ্ছে 120। তার মধ্যে পেপার 1 এইটা আমাদের মোটামুটি বেসিক সায়েন্স রিলেটেড যে পড়াশোনাগুলো সেগুলো থাকে, আমার অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, এই ধরনের টপিকগুলো যেগুলো হচ্ছে আমরা অলরেডি জানি, সেগুলোই হচ্ছে আমাদের পেপার 1-এ থাকে, সাথে করে কিছু ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, ইমেজিং এবং ডাটা ইন্টারপ্রিটেশন। এখন আপনারা যারা অলরেডি দেশীয় পরীক্ষার জন্য মানে এফসিপিএস বা রেসিডেন্সির জন্য মানে এমএস এর জন্য হচ্ছে প্রিপারেশন নিচ্ছেন, তারা বলতে পারেন যে সিলেবাস দেশীয় পরীক্ষার মতনের সিলেবাস হলো। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সবগুলো কথার আগে ওদের সিলেবাসের আগে দেখবেন একটা কথা লিখে দিয়েছে, অ্যাপ্লাইড সার্জিক্যাল, অ্যাপ্লাইড সার্জিক্যাল অ্যানাটমি অর অ্যাপ্লাইড সার্জিক্যাল ফিজিওলজি। মানে হচ্ছে আপনার সার্জারি রিলেটেড যতটুকু আমাদের অ্যানাটমি বা ফিজিওলজি সম্পর্কে নলেজ রাখতে হবে, ওখান থেকে কিন্তু এখানে কোশ্চেন গুলো আসে, এবং কোশ্চেন গুলো অনেক ইন্টারেস্টিং। আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করতে এটা হচ্ছে অনেক হেল্প করবে। আপনি কোশ্চেন গুলো যখন পড়বেন বা আপনি যখন ভবিষ্যতে প্রিপারেশন নিতে যাবেন এমআরসি সম্পর্কে, আপনি বুঝতে পারবেন আপনার অর্গান সিস্টেম সম্পর্কে অ্যাজ এ সার্জন আপনার কতটুকু নলেজ রাখতে হবে, কোন মাসেল সম্পর্কে, সেই মাসেলের ফাংশন সম্পর্কে এবং ফিজিওলজি সম্পর্কে কি কি ধারণা রাখতে হবে। এবং কোশ্চেনগুলো খুবই ইন্টারেস্টিং হয় সার্জারি রিলেটেড। এই জন্য হচ্ছে আমরা অনেক বেশি মলিকুলার লেভেলে, আমাদের দেশের পরীক্ষাতে যেমন অনেক মলিকুলার লেভেলের কোশ্চেন হয়, তার থেকে এখানে এমআরসিএস এর সমস্ত কোশ্চেন হচ্ছে স্ট্যান্ডার্ড এবং হচ্ছে সার্জারি রিলেটেড, এবং আপনি যখন পড়তে যাবেন আপনার কোশ্চেনগুলো পড়তেই অনেক ভালো লাগবে। আর পেপার 2-তে 120 মার্কসের কোশ্চেন থাকে, এবং এক্ষেত্রে প্রতিটা কোশ্চেনের জন্য 1 মার্ক করে থাকে, এবং 1 মিনিট করে সময় পাবেন, মানে 2 ঘন্টা সময় পাবেন পেপার 2 এর জন্য। এবং এখানে মোটামুটি আমাদের কিছু অর্গান সিস্টেম রিলেটেড ডিজিজ এবং সেগুলোর হচ্ছে ডায়াগনোসিস, ম্যানেজমেন্ট, বেস্ট ইনভেস্টিগেশন, অথবা হচ্ছে
মোর মানে ইনিশিয়াল ম্যানেজমেন্ট, অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট, আর হচ্ছে নেক্সট স্টেপ অফ ম্যানেজমেন্ট, এই রিলেটেড কিছু কোশ্চেন থাকে। মোট কথা আপনার কাছে এই ক্ষেত্রে একটা পেশেন্ট কোনো একটা সার্জিক্যাল কন্ডিশন নিয়ে আসলো, আপনি সেটা ডায়াগনোসিস করতে পারছেন কিনা, ডায়াগনোসিস করার জন্য আপনার কোন কোন ধরনের টুল ইউজ করতে হচ্ছে, ডায়াগনোসিস করার পর ফার্স্ট আপনি কি ম্যানেজমেন্টের জন্য স্টেপ নেবেন, এবং এই ডিজিজের জন্য বেস্ট স্টেপ অফ ম্যানেজমেন্ট কি সেটা আপনার কাছে জানতে চাই মোটামুটি আমাদের পেপার 2। এই সব কিছু মিলে পেপার 1 এবং পেপার 2 মিলে হচ্ছে আমাদের এমআরসিএস পার্ট এ। এখানে টোটাল 300 মার্কের মধ্যে আপনি যদি পরীক্ষাতে 300 মার্কের মধ্যে মোরাললেস আমরা বলি 200 বা 210 মতো যদি আপনি মার্কস পান, এটা হচ্ছে সেফ জোন, আপনি হচ্ছে মোটামুটি পাস করে যাবেন, বা পাস করার মতো একটা মার্ক আপনি অ্যাচিভ করতে পারবেন। বছরে 3টা সময় পরীক্ষাটা হয়, আমাদের হচ্ছে জানুয়ারি, এপ্রিল এবং সবার শেষে হচ্ছে সেপ্টেম্বর ডায়েটে। 3টা ডায়েটে পরীক্ষা হয়। আগে মেতে পরীক্ষা হতো এপ্রিল ডায়েটের পরীক্ষাটা, এখন সেটাকে এপ্রিল ডায়েটে করা হয়েছে। বছরে 3বার আপনি পার্টে পরীক্ষাটা দিতে পারবেন, এবং বাংলাদেশ থেকে দিতে পারবেন। বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় ঢাকা এবং চট্টগ্রামে ওরা সেন্টার ওপেন করে দেয়। এখন আপনি পার্ট এ পাস করেছেন, পার্ট এ পাস করার 7 বছরের মধ্যে আপনি 7 বছর পর্যন্ত আপনার হাতে সময় আছে, আপনি এলিজিবল হচ্ছে পার্ট বি পরীক্ষাটা দেওয়ার জন্য। তাহলে আপনি পার্ট এ শেষ করার পর 7 বছর সময় পাবেন পার্ট বি পরীক্ষা দেওয়ার জন্য। এখন পার্ট বি তে কি থাকে? পার্ট বি টা মূলত হচ্ছে স্টেশন বেসড। হ্যাঁ, এটা হচ্ছে ক্লিনিক্যাল ওরিয়েন্টেড আপনার পরীক্ষা, স্টেশন বেসড থাকে। টিপিক্যালি 17 থেকে 20টা হচ্ছে স্টেশন থাকে। প্রতিটা স্টেশনে আপনাকে 9 মিনিটস করে সময় দেওয়া হবে, আমাদের অসপির মতো। বাংলাদেশে আমরা যেরকম হসপিটাল বলি, আমরা হচ্ছে অসপির মতো মোরাললেস আপনাকে এখানে অ্যাটেন্ড করতে হবে। এখানে ওরা জাজ করবে কি, প্রথম আপনার ক্লিনিক্যাল হিস্ট্রি, আপনি কিভাবে ক্লিনিক্যাল স্কিল, আপনি কিভাবে হিস্ট্রি নিচ্ছেন, পেশেন্টের সাথে কমিউনিকেশন করতে পারছেন কিনা, তারপরে আপনি বিভিন্ন প্রসিডিওর পেশেন্টকে এক্সপ্লেন করতে পারছেন কিনা, সেগুলো আপনার দেখা হবে। 2 নাম্বার হচ্ছে আপনি পেশেন্টকে আপনি এক্সামিন করতে পারছেন কিনা, অর্গান সিস্টেম এক্সামিন করতে পারছেন কিনা প্রপার ওয়েতে, কাউন্সিলিং এর থ্রুতে, সেটা তারা দেখবে। তারপরে বিভিন্ন ধরনের সার্জিক্যাল প্রসিডিওর, যেমন নট টাইম, সুচারিং, তারপর বেসিক সার্জিক্যাল সিম্পল টেকনিক অর ইন্টারপ্রিটেশন, এসব আপনার সবকিছু খেয়াল করবে। সবার শেষে হচ্ছে আপনার সার্জিক্যাল সায়েন্স সম্পর্কে, বেসিক সায়েন্স সম্পর্কে আপনার খুব ভালো ধারণা আছে কিনা সেটা সম্পর্কে একটা স্টেশন থাকে, এবং সবাই কিছু এক্স রে বা ইনভেস্টিগেশন রিলেটেড কিছু স্টেশন থাকে, যেখান থেকে আপনাকে ডায়াগনোসিস করতে হয় থ্রু ইমেজিং, এবং একটা কমিউনিকেশন স্টেশন থাকে যেখানে আপনাকে পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে, লাইক ব্রেকিং দ্য ব্যাড নিউজ, অর হচ্ছে অপারেটিভ প্রসিডিওরের জন্য কাউন্সিলিং, এরকম। এভাবে আপনার 17 থেকে 20 এরকম স্টেশন থাকে, সেখান থেকে আপনাকে অ্যান্সার করতে হয়। এটা মিলে হচ্ছে আমাদের মোটামুটি পার্ট বি। তো পার্ট এ এবং পার্ট বি যদি আপনি পাশ করে ফেলেন, আপনি রয়্যাল কলেজের একটা ডিগ্রি আপনার নিজের নামে নিজে লিখতে পারবেন, এবং রয়্যাল কলেজের একটা সার্টিফিকেট অ্যাচিভ করতে পারবেন, এবং আপনি ইউকে তে জবের জন্য অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হয়ে যাবেন। এর সাথে হচ্ছে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যে টেস্টগুলো, সেগুলো হতে দিতে হবে। এরপরে আপনি আপনার সিভি এনরিচ করে অ্যাপ্লাই করতে পারবেন ইউকে তে, বা হচ্ছে তার সারাউন্ডিং কান্ট্রিগুলোতে, আপনি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই হলো মোটামুটি এমআরসিএস সম্পর্কে, পরীক্ষা এবং পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে। এখন একটু বলি ম্যাটেরিয়াল সম্পর্কে, আপনি আসলে পড়বেন কোথায় এটার জন্য যদি আপনি আগ্রহী হন, আপনি যদি একজন ইন্টার্ন হন বা রেসিডেন্ট হন বা হচ্ছে একজন এফসিপিএস ট্রেনি হন, আপনি আসলে পড়বেন কোথা থেকে? তো এমআরসিএস এর জন্য আমাদের অনেকগুলো ম্যাটেরিয়াল আছে। তার মধ্যে আমি প্রথমে বলবো অবভিয়াসলি জেনেসিস শিটের কথা। জেনেসিস শিট সবসময় হচ্ছে একটা কম্বাইন্ড গুছানো একটা শিট, এর মধ্যে মোটামুটি সবই থাকে, এবং হচ্ছে নতুন আমরা হচ্ছে শিটটাকে প্রতিনিয়ত আপডেট করার চেষ্টা করি, আপডেটের কাজ চলতেছে, এবং হচ্ছে শিটটা হচ্ছে কম্পাইল একটা শিট। জেনেসিস শিট যদি পড়েন, আপনার প্রিপারেশন মোরালেস কভার হয়ে যাবে। এছাড়া আপনার ইএমআরসিএস নামে একটা মানে এমআরসিএস স্টাইলে একটা কোশ্চেন ব্যাংক আছে, এটা জাস্ট একটা কোশ্চেন ব্যাংক ইএমআরসিএস, সেখানে 2250 বা 2400 কোশ্চেনের একটা হচ্ছে মানে কোশ্চেন ব্যাংক। মোট কথা, সেই কোশ্চেন ব্যাংক যদি আপনি সলভ করেন, তাহলে আপনি এমআরসিএস এ কিভাবে কোশ্চেন আসে, বা কোন প্যাটার্নে তারা কোশ্চেন করে, বা কোন ধরনের ক্লু বেস করে তারা বেস্ট অ্যান্সারটা চুজ করে, সেটা সম্পর্কে আপনি ধারণা পাবেন। প্লাস প্রতিটা কোশ্চেনের নিচে ওরা একটা এক্সপ্লেনেশন দিয়ে দেয়, এবং একটা থিওরি পোর্শন থাকে, সেখান থেকে আপনি আইডিয়া করতে পারবেন। এরপরে আপনি যখন ইএমআরসিএসটা সলভ করবেন একবার বা দুইবার, কারণ ইএমআরসিএস থেকে আপনার হুবহু কোশ্চেন আসবে না, কিন্তু ইএমআরসিএস এর টপিক থেকে আপনি বুঝতে পারবেন কোশ্চেনগুলো কিভাবে আসছে। দুইবার যখন আপনার ইএমআরসিএস সলভ করা হয়ে যাবে, এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা দেখবেন হচ্ছে প্রিভিয়াস যত কোশ্চেনগুলো আছে, আমাদের পরীক্ষার্থী যারা আছে তারা সমস্ত কোশ্চেন গুলো রিকল করে, বিভিন্ন ধরনের রিকলস গুলো তৈরি করে, সেই রিকলস গুলো আপনাকে সলভ করতে হবে, প্রতিটা টপিক ভালো মতো বুঝে এবং তার টপিক সম্পর্কে ভালো ধারণা রেখে।
রিকস যদি আপনি সলভ করেন, আপনি ইএমআর সিরিজ যদি সলভ করেন, জেনেসিস শিটটা পড়েন, এরপরেও এতগুলো আপনার হচ্ছে কমপ্লিট প্রিপারেশনের জন্য খুব ভালো একটা সুযোগ। এরপরে গিয়ে হচ্ছে আপনার হাতে যদি সময় থাকে আপনি তাহলে পাস টেস্ট করতে পারেন, বা হচ্ছে অনলাইনে বিভিন্ন ধরনের রিসার্চ ম্যাটেরিয়াল থাকে সেগুলো আপনি পড়তে পারেন। এভাবে আপনি খুব ভালো একটা কম্পাইল প্রিপারেশন নিয়ে নিতে পারবেন এমআরসিএস পার্ট এর জন্য। মোর আপাতত মানে আমাদের প্রিপারেশন বা এই রিলেটেড ব্যাপার স্যাপার সবকিছু আছে এখানে। আমাদের এমআরসিএস এর জেনেসিস এর পক্ষ থেকে বা আউটলায়ারের পক্ষ থেকে আমরা হচ্ছে প্রতিটা ডায়েটের জন্য ডেডিকেটেড আমরা ব্যাচ করে থাকি। আমাদের প্রতিটা ডায়েটের জন্য আলাদা আলাদা ব্যাচ আছে। আমাদের প্রতিটা ডায়েটে যারা হচ্ছে ট্রেনি বা রেসিডেন্ট থাকেন, যারা আসলে সারা সপ্তাহ জুড়ে ব্যস্ত থাকেন, তাদের জন্য আমাদের লং ব্যাচ থাকে, যেটা 6 মাস, দীর্ঘ 6 মাস ধরে সময় নিয়ে আমাদের করা হয় প্রতি ফ্রাইডে ক্লাসের জন্য, মানে ক্লাস করে ফ্রাইডে বেস্ট হচ্ছে একটা ব্যাচ। আর আমাদের যারা দেখা গেছে যে হয়তো এখন এই মুহূর্তে জব করছেন না বা রিসেন্ট পাস করেছেন, ইন্টার্ন, যাদের হাতে একটু সময় আছে, কোথাও ইনভলভ নাই আর কি, তাদের ক্ষেত্রে আমাদের সপ্তাহে 2টা ক্লাস বেস্ট হচ্ছে আমাদের রেগুলার ব্যাচ থাকে। এছাড়া আমাদের এক্সাম ব্যাচ আছে। কারো যদি হচ্ছে একটু প্রিপারেশন আগে থেকে নেওয়া থাকে, এখন নিজের প্রস্তুতিটা ঝাঁঝাই মানে একটু ঝালাই করে নিতে চাচ্ছেন, দেখতে চাচ্ছেন যে আপনার প্রিপারেশনটা আসলে কেমন হয়েছে, এরকম মানুষদের জন্য আমাদের এক্সাম ব্যাচ আছে। তো মোট কথা হচ্ছে আমরা এমআরসিএস প্রিপারেশনের জন্য কিভাবে কি করতে হবে সবকিছুর জন্য আমাদের হচ্ছে আপনাদেরকে হেল্প করার জন্য যে কোনো ওয়েতে আমরা রেডি। আপনারা হচ্ছে কোশ্চেন হোক, ইনফরমেশন হোক, যে কোনো হয়ে হোক, এবং হচ্ছে আপনাদের রিকল সলভের জন্য ডেডিকেটেড আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে। যে কোনো ওয়েতে, যে কোনো ভাবে আপনাদের যদি কোনো হেল্প প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন, কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে করবেন। উই আর অলওয়েজ দেয়ার ফর ইউ টু অ্যান্সার এনিথিং। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ডক্টর জারিন তাসনিম রাকা আপুকে। এত সুন্দর করে এমআরসিএস এর রিলেটেড যত কোয়েরি আছে আমার কাছে মনে হয় সবকিছু কভার আপ হয়ে গিয়েছে। আপু এত সুন্দর করে এবং হচ্ছে স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে আমাদেরকে দেখিয়েছে কয়টা পার্ট আছে এবং কত পাস মার্ক এবং ম্যাটেরিয়াল কি কি। তো আমার হচ্ছে এখন আমি দর্শকদের কাছ থেকে কোয়েশ্চেন নিবো যে এমআরসিএস রিলেটেড আপনাদের যদি কারো কোনো কোনো কোয়েরি থাকে তাহলে সেই ক্ষেত্রে নির্দ্বিধায় আমরা রাকা আপুকে করতে পারেন, উনি হচ্ছে কোয়েশ্চেনের অ্যান্সার দিবেন। তো আপনাদের যদি কারো কোনো কোয়েরি থাকে আপনারা হচ্ছে আনমিউট করে করতে পারেন। আর যদি ইন কেস আপনাদের কোনো কোয়েরি না থাকে তাহলে হচ্ছে আমরা যেহেতু ইনবক্সে হচ্ছে প্রচুর কোয়েশ্চেন পেয়েছি অ্যাজ আই সেড আর্লিয়ার, তো আমার রাকাপুর কাছে একটা কোয়েশ্চেন থাকবে। সেটা হচ্ছে যে আপনি এত সুন্দর করে যে আপু এমআরসিএস এর কথাগুলো বললেন, তো এখন হচ্ছে কেউ যদি মনে করেন যে ইউকে তে যাবেন সাপোজ, তো সেই ক্ষেত্রে বাংলাদেশে হচ্ছে এমআরসিএস কমপ্লিট করে হচ্ছে কি কি অপরচুনিটি হচ্ছে ওপেন হয় সেটা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন। আর আপনি যেহেতু এমএসএ এখন কোলোরেক্টাল সার্জারিতে কর্মরত আছেন, তো আমরা কিন্তু জানি যে হচ্ছে একটা এসসিপিএস এর সার্জারিতে অথবা হচ্ছে মানে কোলোরেক্টাল সার্জারি অ্যাজ হচ্ছে আপনি এখানে ওয়ার্কিং আছেন, তো দুইটা ডিগ্রি কিন্তু সিমালটেনিয়াসলি নেওয়াটা বেশ কঠিন। অ্যাজ আমাদের হচ্ছে এখানেও একাডেমিক্যালি অনেক বেশি ওরিয়েন্টেড থাকতে হয়, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে এসিপিএস বলেন বা হচ্ছে এমএসএ যারা কোর্সে থাকে তাদেরও তো হচ্ছে অনেক কাজ থাকে, এবং ডিউটির পাশাপাশি হচ্ছে কিভাবে প্রিপারেশনটা নিলে ফ্রুটফুল হবে এবং এই ক্ষেত্রে টাইম ডিউরেশনটা আমরা কত রাখতে পারি। লাইক হচ্ছে দেখা যায় যে আমি যখন ওয়ার্কিং নাই তখন দেখা যাবে যে আমি 3-4 মাস অথবা 4-5 মাসের মধ্যে খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারছি, কিন্তু আমরা যারা ওয়ার্কিং আছি, যারা হচ্ছে এসিপিএস ট্রেনিং অথবা রেসিডেন্ট আছে, তাদের জন্য আইডিয়াল টাইম স্পেন্ডটা কতটুকু হবে, এই সম্পর্কে যদি একটু ধারণা দিতেন খুব ভালো হতো। আচ্ছা, ঠিক আছে। প্রথম কোশ্চেন আপু যেটা বলেছেন যে আমার এমআরসিএস ডিগ্রি নাও হয়ে গেল, এরপর আসলে আমার জন্য স্কোপ কি কি খুলবে। আপনি যখন হচ্ছে এমআরসিএস ডিগ্রি আপনার নামের নিচে আসবে, আপনি পার্ট এ পার্ট বি কমপ্লিট করে ফেলেছেন, তখন হচ্ছে এজ এ সার্জন একটু গিভ মি নতুন কোশ্চেন আসছে আজ স্যারের মতো যে কল দিতে তো 5টা মিনিট নিয়ে গেছে দিয়ে সামনে দিতে। আচ্ছা, তো হচ্ছে যখন আমাদের আপনার একটা নামের নিচে আপনার একটা ডিগ্রি চলে আসলো, আপনার ক্ষেত্রে এখন যেহেতু এটা ইউকে বেস ডিগ্রি, আমাদের সবার টার্গেট থাকে আমরা একটু ইউকের দিকে যাব। এটা ইন্টারন্যাশনালি রিকগনাইজ ডিগ্রি, নট নেসেসারি যে এটা শুধুমাত্র ইউকে দিয়ে রিকগনাইজ, ব্যাপারটা তা না, এটা ইন্টারন্যাশনালি রিকগনাইজ ডিগ্রি। আপনি যখন এমআরসিএস ডিগ্রিটা অ্যাচিভ করে ফেললেন তখন আপনি প্ল্যাব ছাড়া ইউকে তে এন্ট্রি করার একটা অপরচুনিটি পেয়ে গেলেন। প্ল্যাব আমরা জানি যে আমাদের হচ্ছে ডক্টরদের জন্য একটা এন্ট্রান্স এক্সামের মতো, টু বি এলিজিবল এজ এ ডক্টর আর প্র্যাকটিস করার জন্য হচ্ছে ইউকে তে। তো সেম আমাদের হচ্ছে এমআরসিএস যখন আপনার অ্যাচিভ করে ফেলেন, তার মানে আপনিও হচ্ছে ইউকে তে এখন ডক্টর হিসেবে প্র্যাকটিস করতে পারবেন, আপনার সেই লাইসেন্সটা আপনার চলে আসলো। এখন প্ল্যাব আর এটার মধ্যে পার্থক্যটা কি? প্ল্যাব পাস করে যখন আপনি ঢুকবেন তখন আপনাকে হচ্ছে ওদের হচ্ছে স্ট্যান্ডার্ড ট্রেনিং যেটা হচ্ছে ST1 বা ST2 লেভেল আপনাকে এন্ট্রি করতে হবে। কিন্তু আপনি যখন এমআরসিএস ডিগ্রিটা আপনার অ্যাচিভ থাকবে, আপনার হাতে থাকবে, তখন আপনি হচ্ছে স্পেশালিস্ট পোস্টগুলোতে আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। মানে আপনি একদম এন্ট্রি লেভেলের ডক্টর বা জুনিয়র লেভেল ডক্টর থেকে আর একটু স্পেশালিস্ট পোস্টে সেখানে অ্যাপ্লাই করতে পারবেন, প্রথম কথা। 2 নম্বর
নাম্বার কথা যেটা হচ্ছে এমআরসিএস হচ্ছে খুবই ওয়েল রেসপেক্টেড একটা ডিগ্রি ইন্টারন্যাশনালি, প্লাস হচ্ছে মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোতে হচ্ছে এমআরসিএস এর একটা বা রয়্যাল কলেজের ডিগ্রিগুলোর অনেক বেশি ভ্যালু। ওরাও আপনার যখন সিভিতে একটা হচ্ছে রয়্যাল কলেজের ডিগ্রি থাকবে, ওদের দেশে আপনাকে এন্ট্রান্স এক্সাম দিতে হবে মিডল ইস্টার্ন কান্ট্রির জন্য, কিন্তু এর সাথে আপনার যদি এমআরসিএস ডিগ্রিটা থাকে তাহলে ওই ক্ষেত্রে আপনি হচ্ছে, যেমন আপনি যদি শুধু লাইসেন্সিং এক্সাম দিয়ে ঢুকেন তাহলে হয়তো পারে ওখানে শুধুমাত্র মেডিকেল অফিসার পোস্টে বা এন্ট্রি লেভেলের পোস্টে আপনি যাবেন, কিন্তু যদি আপনার নামের শেষে একটা এমআরসিএস ডিগ্রিটা থাকে, এটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড একটা ডিগ্রি, তাহলে আপনি কি করবেন, আরো হায়ার লেভেলের স্পেশালিস্ট হিসেবে মিডল ইস্টার্ন কান্ট্রিতেও আপনার ক্যারিয়ার বা জার্নি শুরু করতে পারবেন। ইউকেতে ট্রেনিং হ্যাঁ, আছে তো জুনের লাস্ট থেকে জুলাই। আর রবিবারের এছাড়া মধ্যে এখন পরীক্ষা আরেকটা সেকেন্ড যে কোশ্চেনটা আপু আপনার রবিবারের ছিল মধ্যে যে আমার সকল আপনি কাগজপত্র ভিসা অ্যাজ এ দিতে রেসিডেন্ট হবে, আমি বুঝছো? কিভাবে প্রিপারেশন নিয়েছি বা এই কতক্ষণ সময় রবিবারের মধ্যে লাগবে। আমি আমার এখন ওই যে পরিচিত আমার কোলোরেক্টাল সার্জারিতে মোটামুটি রেসিডেন্ট যারা আছেন তারা সবাই হচ্ছে এই দেখা গেছে কোর্সের মাঝখানেই হচ্ছে পার্ট বি পরীক্ষাটা দিয়ে ফেলছেন বা পার্টে দিয়ে ফেলেছেন। আমি নিজেও পার্টে দিয়েছি হচ্ছে কোর্সে থাকা অবস্থায়। যারা কোর্সে আছি তাদের একটা সুবিধা কি, আমরা এন্ট্রান্স এক্সামে অলরেডি অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি কিন্তু পড়ে আসি, এবং আমাদের এফসিপিএস বা এমএস এর ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক বেশি হচ্ছে অনেক ভাস্ট আমাদের নলেজ রাখতে হয় হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি সম্পর্কে। এত ভাস্ট নলেজ কিন্তু এমআরসিএস এ লাগে না। আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছি যে ওখানে ওরা শুধুমাত্র অ্যাপ্লাইড সার্জিক্যাল অ্যানাটমি অথবা অ্যাপ্লাইড সার্জিক্যাল প্যাথোলজি, অ্যাপ্লাইড সার্জিক্যাল ফিজিওলজি, শুধুমাত্র ওই জিনিসপত্রগুলোই লাগে। যেহেতু আমরা অলরেডি বাংলাদেশে এন্ট্রান্স এক্সামে এই জিনিসগুলো পড়ে আসি, মানে পেপার ওয়ানের মানে এমআরসিএস পার্টের পেপার ওয়ানের আমাদের 80% প্রিপারেশন কিন্তু রেসিডেন্ট বা ট্রেনি যারা আছেন তাদের নেওয়া থাকে। যার কারণে আপনি যখন এই ধরনের রেসিডেন্ট বা ট্রেনি যারা রিসেন্টলি এন্ট্রান্স লেভেল মানে এন্ট্রান্স এক্সাম দিয়েছে, তাদের জন্য যেহেতু পেপার ওয়ান 80% পড়া থাকে, তাদের ক্ষেত্রে শুধুমাত্র পেপার টু এর প্রিপারেশনটা নিয়ে রিকলে তারা শিফট করতে পারে। সেক্ষেত্রে যদি আপনি 6 মান্থ হচ্ছে মোর দেন এনাফ টাইম ফর এনি পার্সন, সে যে কোনো জবেই থাকুক না কেন, মোর দেন এনাফ। কিন্তু যারা একদম রিসেন্ট পাস করেছেন, মনে করেন যে হচ্ছে জানুয়ারিতে আপনি হচ্ছে এফসিপিএস পাস করেছেন, আপনি চাচ্ছেন হচ্ছে এপ্রিল টাতে পরীক্ষা দিবেন, সেক্ষেত্রে আপনি এই 3 মাস সময়টাতে হচ্ছে পেপার টু সম্পর্কে একটু পড়াশোনা করেন, এবং 2 মাস সময় মানে 1 মাসের মধ্যে পেপার টু শেষ করে 2 মাসের মধ্যে রিকল যদি খুব ভালো মতো সলভ করতে পারেন, যারা হচ্ছে ফ্রি আছেন, 3 মাসের মধ্যেও এভাবে ইজিলি সলভ করা যায়। কিন্তু মোরাললেস 6 মাস যদি আপনি স্ট্যান্ডার্ড একটা টাইম হাতের মধ্যে রাখেন, সে আপনি জবই করেন যাই করেন না কেন, আপনি ডেডিকেটেডলি দিনের মধ্যে যদি 4 থেকে 5 ঘন্টা সময় আপনি দিতে পারেন আফটার জব, আপনি যদি প্রতিদিন ডেডিকেটেডলি এমআরসিএস এর প্রিপারেশনের জন্য দিতে পারেন, ইটস মোর দেন এনাফ 6 মান্থ টাইম যে কোনো এমআরসিএস ডিগ্রি ক্র্যাক করার জন্য। আর যাদের ক্ষেত্রে বলেছি যে আমাদের এফসিপিএস বা রেসিডেন্সি যারা আমরা আছি কোর্সে, তাদের ক্ষেত্রে এক্সট্রা অ্যাডভান্টেজ, এগুলো আমাদের পড়াই থাকে, আমাদের শুধুমাত্র রিভাইজ করতে হয় আর পেপার টুটা নতুন করে পড়তে হয়। সো 6 মাস হচ্ছে মোর দেন এনাফ টাইম ফর পার্ট এ অ্যান্ড অলসো ফর পার্ট বি। আপনি 6 মাস টাইম যদি হাতে রেখে পড়েন, খুব ইজিলি পড়তে পারবেন, এবং যে কোনো লং ব্যাচে হোক বা ফ্রাইডে ক্লাস করে বা যে কোনো মেন্টরের হেল্প নিয়ে খুব ইজিলি আপনি কোর্সটা শেষ করতে পারবেন। থ্যাংক ইউ আপু। অশেষ ধন্যবাদ জায়েন তাসনিম রাকা আপুকে ওয়ান্স এগেইন। আপনি হচ্ছে এত সুন্দর করে আমাদেরকে এত সুন্দর করে এক্সপ্লেনেশন দিয়েছেন, এবং হচ্ছে আমাদের যতগুলো কোয়েরি আছে এমআরসিএস রিলেটেড, আশা করি আপনারা সব কোয়েরি গুলো পেয়ে গিয়েছেন। এখন আমি অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে যাব। এখন হচ্ছে বর্তমানে এই সেগমেন্টে আমি হচ্ছে এমআরসি ওজি সম্পর্কে শুনতে চাচ্ছি, এবং হচ্ছে এই জন্য আমি এবার মাইক ট্রান্সফার করছি আমাদের অনেক অভিজ্ঞ এবং জনপ্রিয় মেন্টর ডক্টর আসমা ফারুকী দীপু আপুকে। আপু এমআরসিওজি পার্ট 1 পাস করেছেন এবং বর্তমানে এমএস ফেজ বি রেসিডেন্ট হিসেবে গাইনিয়ান অবস ডিপার্টমেন্টে কর্মরত আছেন। আপুকে অনুরোধ জানাচ্ছি এমআরসিওজি সম্পর্কে কিছু বলার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপু। তোমাকে অনেক থ্যাংক ইউ। আমি আসলে তোমার হোস্টিংটা দেখছিলাম, আমার এখন মনে হয়েছে যে আমি এমআরসিওজি গাইড করার আগে আমি বলি যে হোস্টিংটা ওর কাছ থেকে শিখতে হবে। তোমাকে অনেক কনগ্রেস, কারণ হচ্ছে তুমি খুব ভালো হোস্টিং করছো, আমার ভালো লাগছে খুব। আর ফার্স্ট হচ্ছে আমাকে এত সুন্দর করে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। এবং তোমার সবচেয়ে বড় ব্যাপার যেটা, ইউ আর সো মাচ স্মাইলি, যেটা হচ্ছে যে কোনো একটা সেশনের অনেক বড় একটা প্রাণ। সো আমার মনে হয়েছে তোমার এত সুন্দর হোস্টিং এর পরে সবাইকে আমার কথা শুনবে। আমি জরাজীর্ণ একজন রেসিডেন্ট, জাস্ট মানে সো মাচ বিজি, দৌড়াতে দৌড়াতে এসে কথা বলবো, ওরা তো তোমার কথা শুনতে চায়। ঠিক অসংখ্য আছে। ধন্যবাদ আপু, দ্যাট মিনস লট। অসংখ্য ধন্যবাদ আপু, এবং আমরা আসলে আপনার কথা, আপনি যে জনপ্রিয় মেন্টর এবং এমআরসিওজি উইং এর প্রাণ আপনি, তো আপনার কথা আমরা অবশ্যই শুনতে চাবো, এবং হচ্ছে আপনার কাছে আমাদের অনেক জিজ্ঞাসা আছে। আপু প্লিজ কন্টিনিউ।
না আপু, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আসলে একে একে এমআরসিপির সাদ্দাম ভাই কথা বলেছে, রাকা কথা বলেছে, এত হাই ভোল্টেজ দুজন মানুষ কথা বলার পরে যখন এমআরসিপি নিয়ে কথা বলতে হয় তখন আমার নিজেও আমি একটু শাই ফিল করি। তারপরও যেহেতু আমাদের আসলে এটা একদম প্রতি মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে জেনেসিসে আউটলেয়ারের আমাদের একটা, এটা অনেক বড় একটা সেশন, যে আমরা কম্বাইন্ড একটা সেশন করি যেখানে প্রতি মাসে আমরা ডিফারেন্ট ওয়েতে আপনাদের কাছে পৌঁছে যেতে চাই, যে এ ডোর টু আউটডোর, দ্যাট মিনস আপনি বাংলাদেশ থেকে কিভাবে আউটডোর আপনি রয়্যাল কলেজ ইউকে পর্যন্ত পৌঁছাবেন, এবং সে পৌঁছানোতে ঠিক আপনার কিছুদিন আগে যে মানুষগুলো কষ্ট করেছে, যে মানুষগুলো কাজ করে গিয়েছে, বা যে মানুষগুলো হচ্ছে আপনাদেরকে গাইড করার জন্য বসে আছে, অথবা যে মানুষগুলো ডিফারেন্ট কোর্সে থেকে পড়াশোনা করে এই ডিগ্রিটা আপনার পার্ট এ অথবা পার্ট বি পাশ করেছে। সো আমাদের সবার ফার্স্টে যে জিনিসটা আমাদের কিন্তু আজকের অনুষ্ঠানের একদম চিফ গেস্ট যিনি, সেটা হচ্ছে ডক্টর আবু তালহা স্যার। স্যার আপনাদেরকে আরো অনেক কিছু বলবেন, যে সেটি হচ্ছে যে এমআরসিপিসিএইচ নিয়ে। আমি ওভারঅল আউটলেয়ার নিয়ে বললেও আমি স্যারকে একদম রিকোয়েস্ট করব, যে লটস অফ স্টুডেন্ট আমাদেরকে হচ্ছে মেসেজ করছে এমআরসিপিসিএইচ নিয়ে জানতে চায়। স্যার যেহেতু আমাদের এমআরসিপিসিএইচ এর এত মানে মাশাল্লাহ পাশ করে চলে এসেছেন, সো স্যার এই ফিল্ডটাকে সবাইকে খুব সুন্দর করে হচ্ছে গাইড করতে পারবেন। বাট আমি তারপরও যেহেতু সবসময় আসলে ওভারঅল জেনেসিস আউটলেয়ার নিয়ে কথা বলতে বলতে আমি এমআরসিওজির একটা উইং, এটা আমি নিজেও ভুলে যাই। এমআরসিওজি পার্ট 1, পার্ট 2, পার্ট 3, টোটাল এমআরসিওজি 3টা পার্ট আপনারা জানেন। এর মধ্যে এটা জানুয়ারি এবং জুলাই দুটি সেশনে পরীক্ষা হয়। জানুয়ারি সেশনে পরীক্ষা হয় 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে, জুলাই সেশনে পরীক্ষা হয় মোটামুটি জুলাইয়ের 1-2 তারিখের মধ্যে। তবে এবার সেটা নিয়ে চলে এসেছে জুন মাসের 30 তারিখ। তার মানে এখন থেকে জুনের লাস্ট দিনই পরীক্ষা হবে, এটি ধরেই আপনাকে এমআরসিওজি পার্ট 1 এর প্রিপারেশন নিতে হবে। এমআরসিওজি পার্ট 1 এর পরীক্ষা দেওয়ার জন্য আপনার তেমন কোনো এলিজিবিলিটি নেই। আপনি এমবিবিএস পাশ করে ইন্টার্ন সার্টিফিকেট কমপ্লিট, যেই সার্টিফিকেটটা পাবেন কমপ্লিশন সার্টিফিকেট, সেটার পরেই আপনি এমআরসিওজি পার্ট 1 এর জন্য এলিজিবল। জাস্ট লাইক এমএস রেসিডেন্সি অর ডিপ্লোমার জন্য আপনি যেভাবে এলিজিবল হন সেভাবে। সো এমআরসিওজি পার্ট 1 ইউ সেম, আপনি ঠিক এফসিপিএস এমএস এর জন্য যেভাবে আপনি বেসিক সাবজেক্ট পড়াশোনা করতেন, এমআরসিওজি পার্ট 1 এর জন্য সেইভাবে আপনি হচ্ছে পড়াশোনাটা করবেন। আমি আজকে পার্ট 1টা বেশি হাইলাইট করবো, কারণ পার্ট 1 এর এই জার্নিটা করার পরে আপনি পার্ট 2, পার্ট 3 জার্নি। তো এই পার্ট 1 এর জন্য যদি আপনি বলেন যে আপু এটার জন্য কি ন্যাশনাল কোনো জায়গা দরকার নাকি ইন্টারন্যাশনাল আমার কোনো হচ্ছে টোটাল গাইডলাইন লাগবে, আমি বলবো বাংলাদেশের যে কোনো একটি একাডেমি আপনার এমআরসিওজি পার্ট 1 এর জন্য 100% এনাফ। আপনাকে কোনো ইউকে বা দেশের বাইরের কোনো একাডেমির কোনো প্রয়োজন নেই। আপনার যদি কোনোদিন মনে হয় যে আমার অনেক বেশি পাউন্ড বা ডলার আমার ব্যাংকে জমে গেছে, এখন আমি একটু সেটা দেশের বাহিরে কাউকে দিতে চাচ্ছি, তাহলে আপনি দেশের বাইরের যে কোনো একাডেমি করেন পার্ট 1 এর জন্য, আমার কোনো প্রবলেম নেই। জেনেসিস আউটলেয়ার বিগত 10 বছর ধরেই কিন্তু আপনার হচ্ছে এই কোর্সটি রান করে যাচ্ছে, বাট বিগত 5 বছর ধরে আমরা ট্রেমেন্ডাস ওয়ার্ক করে যাচ্ছি একদল একদম আপনার পুরো একটা টিমের মাধ্যমে। আমার 15 জনের একটা টিম, যেখানে তারা ডিফারেন্ট ওয়েতে আপনাকে একদম প্যালাটেবল করে ক্লাসগুলো নিচ্ছে। আমাদের এই ব্যাচে প্লাস হচ্ছে মানে হিউজ একটা অ্যামাউন্ট স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, এবং এই মাসের 21 তারিখে আমাদের বুকিং তারা ক্লাস করছে, এবং বুকিংটা আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পারলে জুনের 30 তারিখে তারা এমআরসিওজি পার্ট 1 দিবে। আপনারা লটস অফ স্টুডেন্ট আমাদের সাথে যোগাযোগ করছেন যে আপনারা জানুয়ারি সেশনে যারা পরীক্ষা দিবেন তারা কিভাবে হচ্ছে আমাদের কাছ থেকে গাইড পাবেন। তাদের জন্য আগামী মাস থেকেই হচ্ছে ব্যাচ চলে আসবে, এবং 6 মাস প্রিপারেশন যদি আপনি ডেইলি 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা করতে পারেন, তাহলে ইনশাল্লাহ 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 আমি আপনাকে বলতে পারি আপনি এমআরসিওজি পার্ট 1 হোল্ডার হবেন। এবং পড়াশোনাটা হচ্ছে বেসিক এবং ক্লিনিক্যাল। বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি ইন্টার্নশিপ কমপ্লিট করে বেসিকটা আমি যতটুকু দেখাবো আপনার হচ্ছে 100% ওকে হয়ে যাবে, কিন্তু ক্লিনিক্যালটা যেহেতু আপনাদের যদি খুব ভালো একটু ট্রেনিং থাকে তাহলে ক্লিনিক্যালটা বুঝতে একটু ইজি। পার্ট 1 এর জন্য কিছু ক্লিনিক্যাল কোশ্চেন ওরকম আসে, তারপরও কোনো সমস্যা নেই, আমরা ওইভাবে আপনাদেরকে প্যালাটেবল করেই অক্সফোর্ড রিভিশন, এসেনশিয়াল রিভিশন থেকে কিভাবে পড়াশোনা করবেন সেটা বলে দিই। সো আমার কাছে মনে হয়েছে ওভারঅল যদি আপনি এমআরসিওজি পার্ট 1 রয়্যাল কলেজের একটা জার্নিতে যেতে চান, আগে আপনাকে গোল ফিক্সড করতে হবে, ইয়াস আমি পরীক্ষাটি দিব। এরপর আপনাকে একটা সঠিক গাইডলাইন, যেখানে আপনাকে ফিজিক্যালি, মেন্টালি এবং আপনার টোটাল মানে স্টাডি রিলেটেড সকল ম্যাটেরিয়াল দিয়ে হেল্প করবে, সেরকম একটা একাডেমি আপনি সিলেকশন করেন। এরপর আপনি ইলেকশনে নামেন, সেটা হচ্ছে যে আপনি
কোন প্রসিডিউরে আপনি এগোবেন, আপনি কতদিন পর পরীক্ষা দিবেন, কারণ এখানে একটা বুকিং প্রসিডিউরের বিশাল একটা ঝামেলা আছে। এই সব কিছুর জন্য আবার আমরা ওয়ার্কশপ নিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই। এটা এরকম না যে এমআরসিপি, এমআরসিএস বা এমআরসিও মানে আপনার সিপিসিএইচ এর মতো যে আপনার একটা কার্ড থাকলেই হবে, আপনি বুকিং করতে পারলে হবে। এখানে আমাদের এখানে আপনার বুকিং প্রসিডিউর নিয়েই হচ্ছে একটা বড় ধরনের জটিলতা আছে। সবাই সিট পায় না, ইন্টারন্যাশনাল কার্ড হলে সিট পায়। সো এই জিনিসগুলোতে হেল্প করার জন্য আমরা আমাদের টিম কাজ করে যাচ্ছে। সো এই ট্রেন টু রয়্যাল কলেজ ইউকে তে আপনি যদি যেতে চান, তাহলে ডেফিনেটলি আপনাকে গোল ফিক্সড করে আপনি একটু সুন্দর একাডেমির মাধ্যমে আপনি এই জার্নিতে যেতে পারবেন, এবং এরপরে এমআরসিইউজি পার্ট 2 আপনি বাংলাদেশে দিতে পারবেন। এমআরসিইউজি পার্ট 3 এর আগে 4 বছরের ট্রেনিং লাগে। সুতরাং যারা কোর্সে আছেন, আজকে আমার ট্রেনিং প্রোগ্রাম দেখছেন, অনেকে এমফিল ডিপ্লোমাতে ঢুকেছেন, আমার সাথে যোগাযোগ করেছেন, আপনি আপনার কোর্স কন্টিনিউ করতে করতে আপনি পার্ট 1 পার্ট 2 করে ফেলতে পারবেন। এরপরে আপনি 4 বছরের ট্রেনিং দেখিয়ে আপনি পার্ট 3 তে বসতে পারবেন। এবং শুধুমাত্র নিজের নামের পাশে ইংল্যান্ড লেখাটার জন্য বা রয়্যাল কলেজ লেখার জন্য এই ডিগ্রিটা না। যেহেতু আমি আসলে অনেকগুলো আলহামদুলিল্লাহ এফসিপিএস বলেন, রেসিডেন্সি বলেন, ডিপ্লোমা বলেন, এরপরে এমআরসিইউজি, এই সবগুলো পাথওয়ে দিয়ে আমি হেঁটেছি। আমি দেখেছি যে আমার ক্লিনিক্যাল নলেজ বা আমার পড়াশোনার প্রতি আগ্রহ বা আমার বেসিক ক্লিয়ারটা, ক্লিনিক্যাল কোরিলেশনটা, আমি এমআরসিইউজিতে এসে আমি সবচেয়ে বেশি মজা পেয়েছি। এবং এটাতে আমি আমার ছিল যে ক্লিনিক প্রতি ওটা আমার মিটছে। তো শুধুমাত্র যে আপনি একটা ডিগ্রি করবেন আপনি নিজের নামের পাশে বসানোর জন্য তা না, আপনাকে একটা নলেজেবল স্মার্ট ওয়েতে আপনি বহির্বিশ্বেও নিজেকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য আমি মনে করি যে আপনার এমআরসিইউজিটার কোনো জুড়ি নেই। আবারও বলছি, সবাইকে এমআরসিইউজি করতে হবে তা না। আপনাদের যাদের লক্ষ্য আছে, যাদের সেই ড্রিম আছে, যারা চান যে আমি এই রয়্যাল কলেজের ডিগ্রিটা করব, কারণ আমি বারবার বলি জেনেসিস আউটলেয়ারের একটি অনেক বড় আমাদের হচ্ছে মানে থিম সং আমি বলবো যে আছে, বা থিম আছে যে যদি 2টি ডিগ্রি করতে হয়, একটি যেন বিদেশি হয়। কারণ আপনি বাংলাদেশে অনেকগুলো ডিগ্রি করলেন, সেটার থেকে একটি দেশি একটি বিদেশি, দুটি আপনার হাতে থাকলে এবং দুটি ফ্লেভার পেলেন, আপনি নিজেকে আরো নলেজেবল করতে পারলেন। দেশি বিদেশি সকল ডক্টরদের সাথে মিশে আপনি আপনার দেশকে আরো একটু সমৃদ্ধশালী করতে পারলেন। আপনি একজন গুড ডক্টর বা ফিজিশিয়ান হয়ে নিজেকে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন। সো এমআরসিইউজিতে যারা আপনার আগামী জানুয়ারি সেশনে জার্নিতে যেতে চান, তারা এই মাসেই অথবা আগামী মাসের প্রথম দিকে আমার সাথে বা আমাদের পুরো টিমের সাথে, জেনেসিস আউটলেয়ারের সাথে যোগাযোগ করতে হবে। আমাদের এই লাইভের মধ্যে আমাদের আউটলেয়ারের প্রতিটি নাম্বার আমাদের এক্সিকিউটিভকে আমি বলে দিচ্ছি যে নাম্বার, এবং কিভাবে কোন ওয়েতে আমাদের সাথে যোগাযোগ করবে সেটি যেন উনি কমেন্ট সেকশনে কমেন্টস করে দেয়, এবং আমাদের যত ব্যাচের ফ্লায়ার গুলো আছে সেগুলো যেন দিয়ে দেয়, যাতে আপনাদের হেল্প হয়। এবং আপনাদেরকে যদি আমরা আমাদের পুরো জার্নিতে আজকের এই সেশনটি কোনো প্রভাব ফেলতে পারি, অথবা আমাদের এই জার্নি থেকে আপনার নিজের ভিতরে একটু হলেও সেই উপলব্ধি আসে যে ইয়েস, আমি তো এতদিন স্বপ্ন দেখেছি, আজকে আপুর কথা শুনে আমার মনে হয়েছে যে ইয়েস, আমি আসলেই এমআরসিইউজি পার্ট 1টা দিব, আমি আজকে থেকে স্থির করলাম, তাহলে আপনি আর দেরি না করে জেনেসিস আউটলেয়ার এর সাথে যুক্ত হতে পারেন, অথবা আপনি যে কোনো জায়গায় একাডেমি করতে পারেন। আমাদের যদি কোনো হেল্প আমরা করতে পারবো বলে মনে করেন, আপনি ফিল ফ্রি আমাকে মেসেঞ্জারে নক করতে পারেন। আমাদের হোল টিমে ডক্টর সিরাজুল মুনিরা আপু আছেন, আমাদের মমিতা আছেন, তানজিন হোসাইন আছেন, নাজিয়া সুলতান আপু আছেন, আমাদের অভি আপু আছেন, লর্ডস অফ মেন্টর আছেন, তিথি আছেন, দীপ্তি বণিক আছেন, লর্ডস অফ ডক্টর আছে, যাদের প্রত্যেকটা পোস্ট আপনারা আউটলেয়ারে দেখেন, তাদেরকে আপনারা নক করলে আমরা ফুল গাইডলাইন টুকু আপনাদেরকে দিয়ে দিব। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। এবং আপনাদের কারো যদি কোনো কোশ্চেন্স থাকে যে এমআরসিইউজির যে কোনো পার্ট বিষয়ক বা যে কোনো এক্সাম ওরিয়েন্টেড, তাহলে যারা পরে রেকর্ডেড দেখবে না, এই সেশনের মধ্যে আপনারা আমাকে মেনশন করে কমেন্টস করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে অ্যান্সার করব। এটি বলি আমি আমার কথা আজকে শেষ করছি, এবং আমি বলবো যে আমাদের শ্রদ্ধেয় আজকের আমার নিজের মেন্টর অফ দ্য মেন্টর ফ্রম জেনেসিস, এবং আমাদের আজকের গেস্ট অফ অনার যিনি হচ্ছে চিফ গেস্ট, আমাদের ডক্টর আবু তালহা স্যার, যার ছোঁয়াতে বাংলাদেশের অনেক শিশু ভালো হচ্ছে। স্টিল নাও আমার নিজেরই একজন পেশেন্ট ভাইয়ার মানে স্যারের আন্ডারে আছেন, এবং আলহামদুলিল্লাহ স্যার খুব ভালো করেই প্রত্যেকটা পেশেন্টের প্রতি সেই দরদটুকু দিয়ে দেখেন। আমি স্যারকে অনুরোধ করব যে স্যারকে ডাকার জন্য, এবং আমার প্রতি যদি কোনো কোশ্চেন থাকে আমি প্রোগ্রামে আছি আমাকে জানানোর জন্য।
অসংখ্য ধন্যবাদ আসল ফারুকী দীপু আপুকে এত সুন্দর করে এত ডিটেলড ভাবে হচ্ছে আমাদের কাছে এমআরসিওজ এর এত ডিটেলড প্রিপারেশন কিভাবে নিতে হবে এবং হচ্ছে ম্যাটেরিয়ালস কি কি এবং হচ্ছে আপনি যদি এফসিপিএস বা এমএস কোর্সে থাকেন সেই অবস্থায় পাশাপাশি কিভাবে গাইনিয়ান অফস এর জন্য এমআরসিওজ এর প্রিপারেশন কিভাবে নিতে পারেন সেইভাবে সুন্দর করে উপস্থাপন করার জন্য এবং আপু প্রতিটা ফ্লোরে কিন্তু ওপেন রেখেছে। আমার কাছে একটা জিনিস খুব ভালো লেগেছে যে আপু কিন্তু ওনাকে নক দেওয়া বলেন এবং সকল মেন্টর প্যানেলের কথা মেন্টরদের কথা মেনশন করে বলেছে। তো আপনাদের যদি কারো কোনো কোয়েরি থাকে, স্লাইডে যদি কোনো কোয়েরি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের জেনেসিস আর্লিয়ার টিমকে নক করে জানাতে পারেন এবং সেই সাথে আপুরাও হচ্ছে অনেক বেশি ফ্রেন্ডলি, তো আপুদেরকে হচ্ছে আপনারা নক করে জানাতে পারেন। অশেষ ধন্যবাদ আসমা ফারুকী দীপু আপুকে ওয়ান্স এগেইন এত সুন্দর করে আমাদের সাথে এমআরসিওজি সম্পর্কে এত ডিটেলস একটা প্রিপারেশন শেয়ার করার জন্য। আহ অনুষ্ঠানের এই পর্যায়ে একদম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এখন হচ্ছে আমাদের অনুষ্ঠানের এখন মূলত হচ্ছে আমাদের এই অনুষ্ঠানের আকর্ষণ আমাদের স্পেশাল এবং চিফ গেস্ট কে আমন্ত্রণ জানাতে যাচ্ছি, তাকে হচ্ছে এমআরসিপিসিএইচ নিয়ে কিছু বলার জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আমাদের স্পেশাল গেস্টকে আমন্ত্রণ জানাচ্ছি। তিনি আর কেউ নন, আমাদের জনপ্রিয় অভিজ্ঞ এবং গুণী একজন মেন্টর ডক্টর মোহাম্মদ আবু তাহা স্যার। উনি এফসিপিএস পেডিয়াট্রিক্স এমআরসিপিসিএইচ ক্লিনিক্যাল ইউকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছেন পেডিয়াট্রিক কার্ডিয়াক আইসিইউ ইউনিটে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে। আমি স্যারকে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের সর্বশেষ স্পিকার হিসেবে এবং সেই সাথে এমআরসিপিসিএইচ নিয়ে স্যার যদি একটু ডিটেলসে আমাদের কাছে কিছু শেয়ার করতেন আমরা অনেক উপকৃত হতাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার, আনমিউট হয়ে আছেন স্যার। আসসালামু আলাইকুম। মনে হচ্ছে যে আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে আসসালামু স্যার। আলাইকুম শোনা স্যার। ওকে, শোনা যাচ্ছে থ্যাংক এবং ইউ। দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। মানে খুবই ভালো লাগলো, এতক্ষণ ধরে আমি দীপুর কথা শুনতেছিলাম। দীপু তো সবসময় অনেক ভালো কথা বলে এবং সে তো সেই মেডিকেল লাইফ থেকে অনেক ট্যালেন্টেড মানুষ। তো ফর দ্যাট মানে আর কিছু বলার নেই। আর আজকে উপস্থাপক অবশ্যই অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করতেছে। আমি প্রথমে যদি আমার সাবজেক্টের কথা বলি, আমি অ্যাজ এ পেডিট্রিশিয়ান। তো পেডিট্রিক্সে যদি আপনি রয়্যাল কলেজের আন্ডারে কোনো কিছু করতে চান তাহলে সেটা হচ্ছে এমআরসিপিসিএইচ। আমরা জানি যে এমআরসিপিসিএইচ এর তিনটা পার্ট রয়েছে, একটা হচ্ছে পার্ট 1, পার্ট 2, পার্ট এবং পার্ট 3। পার্ট 1টা মেইনলি হচ্ছে দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে এফওপি আর একটা ট্যাস। এফওপিটা হচ্ছে ফাউন্ডেশন অফ প্র্যাকটিস এবং ট্যাস হচ্ছে থিওরি অ্যান্ড সায়েন্স। আসলে দেখেন, আপনি এফওপি যদি পরীক্ষা দিতে চান তাহলে এফওপিটা হচ্ছে মেইনলি ইউকের বিভিন্ন পেশেন্ট ম্যানেজমেন্টের জন্য যে গাইডলাইন রয়েছে, স্পেশালি পেডিয়াট্রিক গাইডলাইন এবং নিউনেটাল গাইডলাইন, এই দুইটা গাইডলাইনের উপর ভিত্তি করে ওখানে কোশ্চেনটা থাকে। সেই কোশ্চেন গুলো আপনাকে সিঙ্গেল বেস্ট কোশ্চেনের একটা অ্যান্সার দিতে হবে। ইউজুয়ালি পাঁচটা একটা সিনারিও থাকবে, সিনারিও থাকার পরে পাঁচটা অপশন থাকবে, পাঁচটা অপশনের মধ্যে আপনাকে বেস্ট অপশনটাকে চুজ করতে হবে। এবং এফওপি পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে এই গাইডলাইনের পাশাপাশি আর দুইটা বই, একটা হচ্ছে ইলাস্ট্রেটেড পেডিয়াট্রিক্স, এটা পড়তে হবে। দ্বিতীয় বিষয়, আপনাকে 2 থেকে 3টা কিছু এমসিকিউ এর বই পাবেন, সেই বইগুলো একটু সলভ করতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে যেটা মনে হয় যে প্রিভিয়াস সালে 4 থেকে 5টা সালের যদি কেউ রিকল কোশ্চেন গুলো সলভ করে তাহলে ইজিলি সে এফএপি পাস করবে। এবং ট্যাস থিওরি এবং সায়েন্স, থিওরি এবং সায়েন্সটা মেনলি আপনার গাইডলাইন বেস না, এটা মেনলি থিওরি বেস। এটার জন্য দুইটা বই বাজারে বহুল প্রচলিত, একটা হচ্ছে সায়েন্স অফ পেডিয়াট্রিক্স আর ইলাস্ট্রেটেড পেডিয়াট্রিক্স তো অবশ্যই লাগবে। সঙ্গে এখানেও আমি বলবো যে কেউ যদি 5 ধরনের রিকল কোশ্চেন গুলো সলভ করে তাহলে মোটামুটি সে ইজিলি মানে 80 থেকে 90, 80, 84, 88 মার্ক ইজিলি ক্যারি করবে। আর কেউ যদি মোর অর লেস প্রত্যেকটা পেপারে 60-65 মার্ক পায় তাহলে সে পাস বলে, আমি যদি বিগত 3 থেকে 4 সনের রেজাল্ট গুলো বলি, পাস বলে গণ্য হবে। এখন আসেন, আপনি এফওপি এবং ট্যাস এই দুটো পরীক্ষা একই দিনেই হয়। ইউজুয়ালি দুইটা পরীক্ষার মধ্যে 3 থেকে 4 ঘন্টা একটা গ্যাপ থাকে। কেউ যদি দুটো পরীক্ষা একসাথে ফর্ম ফিল আপ করতে পারে, আপনি এটা আগে বাংলাদেশে
অপশনটা ছিল না ওভারসিজ অর্থাৎ অনলাইনে পরীক্ষা দেওয়ার। বাট কোভিড এর পরবর্তী থেকে আপনি অনলাইনে পরীক্ষা দিতে পারবেন। যদি কেউ অনলাইনে পরীক্ষা না দিয়ে দেশের বাইরে পরীক্ষা দিতে চান, যে না আমি অনলাইনে রিস্ক নেব না, তাহলে সেক্ষেত্রে তিনি ইন্ডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিডল ইস্টের যে কান্ট্রি গুলো আছে, বাহরাইন, ইজিপ্ট, জর্ডান, কুয়েত, ওমান, কাতার, এগুলোতে পরীক্ষা দিতে পারেন। সৌদি আরবে ইভেন পরীক্ষা দেওয়া যায়। তো আপনি যখন দেশের বাইরে যাবেন তখন আপনার কস্টিংটা একটু বেড়ে যাবে। আর যদি আপনি দেশেই পরীক্ষা দেন তাহলে দুইটা পরীক্ষা মিলে আপনার বলা যায় যে 700 to 800 পাউন্ড খরচ হবে। তো যখন আপনি এত পাউন্ড খরচ করবেন তখন অবশ্যই আপনাকে একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে হবে। আপনি যখন একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেবেন, কারণ এতগুলো টাকা একজন ইয়াং ফিজিশিয়ান এসে ইনভেস্ট করা, ডেফিনেটলি আমি বলবো যে তার আগে একটা ফুল প্রিপারেটরি গাইডলাইন নিয়ে তারপর পরীক্ষা দেওয়া। বাজারে আর দুইটা বই পাওয়া যায়, যে দুটা বই থেকে পড়া এবং ইনভেরিয়েবলি কোশ্চেন আসে, সেটা হচ্ছে কেস বুক অফ এফওপি অ্যান্ড কেস বুক অফ ট্যাস। ইউজুয়ালি তিনটা সময়ে পরীক্ষা হয়। 2026 সালে আহ, একটা পরীক্ষা হবে জুনে, এক্সাম ডেট হচ্ছে আপনার 24 জুন। 2026 সালে লাস্ট যে পরীক্ষা হবে ডায়েট 3, সেটা হচ্ছে অক্টোবর, 14 অক্টোবর। তো আপনি যদি পরীক্ষায় অ্যাপিয়ার করতে চান, আপনি অনলাইন অথবা অফলাইন যখনই আপনি করতে চান, আপনার জন্য অ্যাপ্লিকেশন ওপেন, উইন্ডোটা ওপেন হবে। সাধারণত কেউ যদি আপনার জুনে পরীক্ষা দিতে চায়, তার অ্যাপ্লিকেশন উইন্ডো ওপেন ছিল হচ্ছে 30 মার্চ, অলরেডি এটা ক্লোজ হয়ে গিয়েছে। আহ, আর কেউ যদি আপনার পরীক্ষা দিতে চায় হচ্ছে অক্টোবরে, তাহলে তার অ্যাপ্লিকেশন ওপেন হবে জুলাই। সাধারণত 6 থেকে 7 সপ্তাহ আগে পরীক্ষার অ্যাপ্লিকেশন ওপেন, মানে উইন্ডোটা ওপেন হয়। এবং যেহেতু ওভারসিজ সারা বিশ্বের সবাই দেয়, এদের তো ওভারসিজ একটা লিমিটেড সিট, ফলে দেখা যায় যে যখন অ্যাপ্লিকেশন উইন্ডোটা ওপেন হয়, উইদিন 10 to 15 মিনিটস এর মধ্যে ওদের অ্যাপ্লিকেশন উইন্ডো সিটটা অ্যাভেলেবল দেখে না, কারণ এর মধ্যে সারা পৃথিবী থেকে সবাই অ্যাপ্লিকেশন করে ফেলে। ফলে ওই দিন আপনাকে একটু স্ট্রং নেটওয়ার্ক নিয়ে আপনাকে খুব অ্যাক্টিভ থাকতে হবে। তো এখন কোশ্চেনটা হচ্ছে, ধরেন যারা পরীক্ষা দিবেন, যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছেন, তারা তো অবশ্যই পরীক্ষা দিবেন। আর যদি কেউ চিন্তা করেন যে আমি অক্টোবরে যে পরীক্ষাটা আছে সেটা দেবো, তাহলে কি আমার এই এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত পরীক্ষার আহ, সম্ভব কিনা? আমি বলবো আপনি যদি পেডিয়াট্রিক্স এর ট্রেনিং হন অথবা পেডিয়াট্রিক্স এর ফেজ এ তে ট্রেনিং করতে চান, তাহলে এটা আপনার জন্য খুবই ইজি। আপনি যদি পেডিয়াট্রিক্স এর ট্রেনিং না হন, আপনি যদি ধরেন ফ্রেশ গ্রাজুয়েট হন, তাহলেও আমি বলবো যে অক্টোবরে পাশ করাটা খুব বেশি ডিফিকাল্ট না, যদি আপনি মোর অর লেস এভারেজ 6 to 8 আওয়ার্স অর 6 to 7 আওয়ার্স পার ডে আপনি পড়ালেখার জন্য ব্যয় করেন। আর জেনেসিস এর আউটলেয়ার, এটা তো আপনাদের পাশে সবসময় আছে, এমআরসিপি সিএইচ, এমআরসিওজি অ্যান্ড এমআরসিএস, সবগুলো প্রোগ্রাম নিয়ে। জেনেসিস আউটলেয়ার ইন এমআরসিপি সিএইচ আপনাদেরকে মেইনলি ফোকাস করবে। আমি যখন দেখি যে আমার কিছু জুনিয়র কলিগ বলে যে ভাইয়া আমাদেরকে এটা পড়ানো হচ্ছে, মানে অন্যান্য জায়গায় এতগুলো পড়া হচ্ছে, বাট আমার কাছে মনে হয়েছে যে এত পড়ার দরকার নেই। আমরা কেন একটা কোচিং অথবা একটা গাইডলাইনে যাই যাতে দুইটা কারণে, একটা হচ্ছে আমার পরীক্ষার জন্য যা দরকার আমি যাতে সেটা শর্ট টাইমে প্রিপারেশন নিতে পারি। দ্বিতীয় বিষয়, এই শর্ট টাইমে প্রিপারেশন নিতে যে আমার যাতে বেসিকের কোনো হ্যাম্পার না হয়। আমি দেখেন এখানে কিন্তু দুইটা কথা বলেছি, একটা হচ্ছে যে শর্ট টাইমে একটা ইফেক্টিভ প্রিপারেশন যার কারণে আমার পাস হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে এই শর্ট টাইমে ইফেক্টিভ প্রিপারেশন নিতে যে আমার যাতে এমন না হয় যে আমার বেসিকটা না জানা থাকে। তো আমার মনে হয় যে আপনারা যদি জেনেসিস এর সাথে থাকেন, তাহলে ইনশাল্লাহ এটা খুব ইজিলি ওভারকাম করতে পারবেন। এবং কেউ যদি মনে প্রাণে চান যে আপনি অক্টোবরে পরীক্ষা দেবেন, আমি বলবো যে মাঝখানে যে 4-5 মাস সময় আছে, এটা মোর দেন এনাফ। জাস্ট দরকার হচ্ছে একটা সদিচ্ছা, ইনশাল্লাহ। তো আমি মোটামুটি আমার কথা শেষ করছি। আমার মনে হয় যে কারো যদি কোনো ওপেন কোশ্চেন জানার থাকে তাহলে সেটা আসতে পারে। ধন্যবাদ দীপু, এবং ধন্যবাদ আমাদের হোস্টকে এত সুন্দরভাবে হোস্টিং করার জন্য, ওয়াফাকে। থ্যাংক ইউ।
অশেষ ধন্যবাদ আবু তাহলা স্যারকে এত সুন্দর করে এত গুছিয়ে আমাদেরকে ইউনিভার্সিটি সিএইচ রিলেটেড যে আমাদের যে বেসিক যে কোয়েরি গুলা থাকে সেগুলো হচ্ছে আমাদের সাথে শেয়ার করার জন্য স্যার অতি ডিটেল ভাবে হচ্ছে আমাদের সাথে শেয়ার করেছেন যে কয়টা পার্ট থাকে এবং টাইম ডিউরেশন কি থাকে। এবং স্যারের একটা কথা আমার খুব ভালো লেগেছে, যেটা আমি আপনাদের সাথে আবার একটু মেনশন করতে চাই। এই যে শর্ট টাইমে যে হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড এবং যে কম্প্যাক্ট একটা প্রিপারেশনের জন্য কিন্তু জেনেসিস আউটলিয়ারের কোনো বিকল্প নেই। আপনি একটা কোচিং কেন করবেন যেখানে হচ্ছে আপনার এক্সাম রিলেটেড প্রিপারেশন হবে না, যেখানে আপনি কম টাইমে একটা এক্সাম ওরিয়েন্টেড একটা কম্প্যাক্ট প্রিপারেশন নিতে পারবেন। সেই জন্য জেনেসিস আউটলিয়ারের 4টি উইং, এমআরসিপি, এমআরসিএস, এমআরসিওজি এবং এমআরসিটি সিএইচ এর 4টি উইং হচ্ছে আপনার সাথে থাকছে। তো আপনাদের যদি কারো কোনো কোয়েরি থাকে অনুষ্ঠানের এই মুহূর্তে আমাদের চ্যাট বক্স ওপেন আছে, অথবা আনমিউট করে করতে পারেন। আমি দর্শকদের কাছ থেকে এখন এই সেশনে আমাদের হচ্ছে কোয়েশ্চেন গুলো একটু নিব। যে কারো যদি কোনো কোয়েরি থাকে তাহলে আমাদেরকে করতে পারেন, আমাদের মেন্টররা সেই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো দিবেন। এবং আমার কাছে মনে হয় যে আজকে আমাদের এই সেশনটা আসলে আপনাদের জন্যই অ্যারেঞ্জ করা, যে আমরা ইনবক্সে যেহেতু প্রচুর কোয়েরি পাই এবং প্রচুর রিকোয়েস্ট পাই যে হচ্ছে এই পরীক্ষা সম্পর্কে, রয়্যাল কলেজে যে এই 4টি যে পরীক্ষা আছে, এই 4টি পরীক্ষা সম্পর্কে সবাই হয়তো বা ডিটেলস জানে না, বা কত ইনভেস্ট করতে হবে, কত টাইম ইনভেস্ট করতে হবে, কত টাকা ইনভেস্ট করতে হবে, অ্যাজ ইট ইজ অ্যান এক্সপেন্সিভ এক্সাম। তো আজকে আমাদের এই সেশনটি আসলে পুরোপুরি সার্থক বলে আমি মনে করি, কারণ হচ্ছে আমাদের যে 4টি উইং আছে, এমআরসিপি, এমআরসিএস, এমআরসিওজি এবং এমআরসিটি সিএইচ এর 4টি উইং থেকে 4জন অভিজ্ঞ এবং দক্ষ মেন্টর আমাদের কাছে হুকস এন্ড নোটস এবং প্রোজ এন্ড কনস এবং সবকিছুই শেয়ার করেছেন। আমার কাছে মনে হয় না যে আর কারো কোনো কোয়েশ্চেন থাকার কথা। যেহেতু আজকে কোনো কোয়েশ্চেন পাচ্ছি না, সেই ক্ষেত্রে হচ্ছে আমি আমাদের অনুষ্ঠানটি একদম শেষের পর্যায়ে চলে এসেছি এবং আমি আমার অনুষ্ঠানটি শেষ করে দিব। তবে যাওয়ার আগে একটা কথা না বললেই না, জেনেসিস আউটলিয়ার আপনাদেরকে এই রয়্যাল কলেজের প্রিপারেশন নিতে সবসময় আপনাদের সাথে আছে। এবং তার জন্য আমাদের কিন্তু আমাদের যে ফেসবুক যে গ্রুপটি আছে জেনেসিস আউটলিয়ার, সেই গ্রুপটিতে আপনারা অবশ্যই জয়েন হতে পারেন এবং সেখানে আমরা আমাদের আপকামিং যে অনগোয়িং যে ব্যাচ গুলো আছে, ব্যাচ গুলো ডিটেলস সম্পর্কে বলে থাকি। এবং তারপরে যদি আপনাদের কারো কোনো কোয়েরি থাকে জেনেসিস আউটলিয়ার, তাকে নক দিয়েও এবং হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। এবং আমাদের এই 4টি উইং এর আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে প্রতিটি ডায়েট উপলক্ষে আমরা রেগুলার ব্যাচ, লং ব্যাচ এবং এক্সাম ব্যাচ হচ্ছে ওপেন করে থাকি, শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টে, আপনাদের স্বার্থেই। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে অনুষ্ঠানের আজকে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো শর্ট টাইমে একটা কম্প্যাক্ট এবং এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশনের জন্য জেনেসিস আউটলিয়ারের আসলে কোনো বিকল্প নেই, যেটা আমাদের পরীক্ষা প্রতিটি ডায়েটে, প্রতিটি পরীক্ষার শেষে রেজাল্টে আমরা যখন আমাদের সাফল্যগুলো ফেসবুক পেজে বলেন বা ফেসবুক গ্রুপে যখন শেয়ার করি, তখনই বোঝা যায় যে জেনেসিস আউটলিয়ার আসলে কত বেশি সফল। তো আপনার পরীক্ষাকে আরো বেশি সহজতর করতে আমরা আপনাদের সাথে আছি। তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান তারা নির্দ্বিধায় আমাদের সাথে যুক্ত হতে পারেন। তো আমি হচ্ছে আজকে আমাদের যে স্পেশাল সেশনটি আছে, টার্ন ইউর ইউকে ড্রিম ইনটু আর রিয়েলিটি, শীর্ষক যে সেমিনারটি আছে, আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি ডক্টর ওয়াফা সাদিয়া করিম আপনাদের সাথে পুরো টাইম হোস্ট হিসেবে ছিলাম। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জেনেসিস আউটলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ এবং ধন্যবাদ। আল্লাহ হাফেজ।